এবং সেই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি আপনারা সবাই জানেন যে বেশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল এবং তারপরে আবার এখনো রাস্তাঘাট অনেক জায়গায় ভেজা। কালকে রাতেও বৃষ্টি হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে রেখেছে বৃষ্টি এবং এরকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে বৃষ্টি স্নাত একটা দিন এবং সেই দিনপাত কথা রাতে অবশ্যই আমার মনে হয় যে বেশি জমজমাট করে উঠবে আপনাদের সবার জন্য। এবং আশা করছি যে আজকে দারুণ দারুণ সব ঘটনা এবং চমক দুটোই আপনাদের জন্য থাকবে ভূত এফএমে। তো আমাদের সঙ্গে থাকুন। আমাদের সাথে যদি এসএমএস করতে চান এবং এসএমএস এর মাধ্যমে যদি আপনার কথা আমাদেরকে জানাতে চান তাহলে মোবাইলের মেসেজের সঙ্গে টাইপ করুন SHAUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠাবে 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর ভূত এফএম হন্টেড বাই এয়ারটেলে যদি আপনি ইমেইল পাঠাতে চান এবং আপনার বিভিন্ন ঘটনা যেগুলো ঘটনা ঘটে, অনেকে আমি প্রতিদিনই বলি যে অনেকেই দেখি যে অনেক এরকম ইমেল পাই। হয়তো অনেকে ভাবেন যে ইমেল পাঠাচ্ছি তারপরেও কেন আমার ঘটনা সিলেক্টেড হচ্ছে না, কেন আমাকে ডাকা হচ্ছে না। আচ্ছা, ঘটনা সিলেক্টেড হওয়ার জন্য অবশ্যই যারা এখানে আসেন তাদের চাইতে আপনার ঘটনাটা ভালো হতে হবে, সেটা তো একদম প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত যেটা সেটা হচ্ছে অনেক ইমেল পাই যে ইমেলের মধ্যে শুধুমাত্র নাম ঠিকানা এবং ফোন নাম্বার আছে, আর সেটা আছে যে প্লিজ কল মি, আমার কাছে অনেক ঘটনা আছে, আমাকে কল করলে ঘটনা শোনা যাবে না। সেটা নিয়ম না, নিয়মটা হচ্ছে যে আপনার ঘটনা আমাদেরকে পাঠাতে হবে। সেই ঘটনা যদি সিলেক্টেড হয় দেন আপনি একটা কল পাবেন আমাদের কাছ থেকে এবং আপনাকে আমরা স্টুডিওতে ইনভাইট করবো। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ঘটনাটা অবশ্যই পাঠাতে হবে আপনার যে ঘটনা। যাই হোক, আজকে যদি আমাদের এই এপিসোডটি প্রথম থেকে মিস করে থাকেন তাহলে একেবারে হয়তো সবার কিছু নেই, আবার আপনি এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে এয়ারটেল রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22 এবং তাহলে দেখবেন যে একের পর এক আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন এপিসোডের অপশন দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোডটা আপনার পছন্দের আবারও শুনতে চান সেই এপিসোডটা আপনি চ্যানেলে শুনতে পারেন। অ্যান্ড আপনি যদি চান যে ভূত এফএম টিউনটা আপনার টিউন বা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভূত এফএম টিউন কোড মনে রাখতে হবে। অ্যান্ড টিউন কোড ইজ 92125 এবং আপনি একটা SMS পাঠিয়ে এটা এই টিউনটি আপনার করে ফেলতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে মোবাইলের মেসেজ আপনাকে যে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে টাইপ করতে হবে 92125 যেটা হচ্ছে কোড নাম্বার এবং এই SMSটি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আর সেই সাথে আজকে শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি আজকে উপস্থিত নেই। আমি গত সপ্তাহে ঘটনা পড়ুন করে, বাট অনেকেই বলেন যে ঘটনা যারা ইমেল পাঠান তাদের ইমেলগুলো পড়তে বা সাউন্ড ফাইল প্লে করতে। সো আমি সেরকমই একটা ঘটনা আপনাদেরকে শুরু করছি, আপনাদেরকে একটা ঘটনা দিয়ে শুরু করছি এবং আমাকে কেউ একজন লিখছেন, নামটা হচ্ছে তার দেখছি তার নামটা হচ্ছে সাকিব আব্দুল্লাহ খান। প্লেসটাও থেকে লিখেছেন, লিখেছেন যে হাই রাসুল ভাইয়া কেমন আছেন, আমি প্রায় প্রথম থেকে মুগ্ধ হয়ে ফোন শুনছি। আমি না বলে আমরা বলাই ভালো, কারণ আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে প্রায় 2 বছরের বেশি সময় ধরে প্যারানর্মাল বিভিন্ন ব্যাপার নিয়ে পড়াশোনা করছি। যাই হোক, এসব কথা পরে হবে। এখন আমি একটা ঘটনা বলতে চাই, ঘটনাটি আমার একজন কাছ থেকে শোনা। ওর কিছু পারিবারিক কারণে ওর নামটি বললাম না, ওর ভাষাতেই বলি। প্রায় 4 বছর আগের কথা, আমি তখন ক্লাস 7-এ পড়ি। নাখালপাড়া রেলগেটে একটি বাজার বসে, বাবা ব্যবসার কাজে বাইরে থাকায় প্রায় আমি আর মা রাতের বেলা ওখানে বাজার করতে যেতাম। তেমনি একদিন রাতের ঘটনা, রাত 8টার দিকে বা আরো পরে আমরা সেদিকে গেলাম, অর্থাৎ বাজার দিকে গেলাম। একজন মাছওয়ালা জাটকা মাছ বিক্রি করছিল। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তারা সেই সবার উপরে একটা বড় মাছ রেখে দেয় এবং মা মাছটা দান করছেন। এমন সময় একজন বুড়ি এসে মাছগুলো দেখতে লাগলো। তার বেশভূষা অনেকটাই অদ্ভুত এবং সারা মুখ চাদর দিয়ে ঢাকা, এক হাতে একটি সাদা লাঠি অর্থাৎ একটা ছড়ি, আর এক হাতে একটা ছোট সাদা লাঠি, নজর কাড়ার মতোই অদ্ভুত। বুড়িটি মাছওয়ালাকে বলল যে ওকে ওই বড় মাছটা দিতে হবে। কাঁপা কাঁপা তার কণ্ঠাও, কিন্তু মাছওয়ালা তাকে বড় মাছটা দিতে রাজি হল না, বরং তার বদলে কয়েকটা ছোট মাছ ফ্রি দিতে চাইল। কিন্তু বুড়ি নাছোড়বান্দা। আমার মা তাদের ঝগড়া দেখে মাছওয়ালার অনেক আপত্তি সত্ত্বেও বেশি দাম দিয়ে বড় মাছটা বুড়িকে দিয়ে দিলেন। ভাবলেন হয়তো তার অনেক শখ হয়েছে, টাকা পয়সা ভাবে কিনতে পারছে না। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু যেই না মা বুড়ি
বুড়ি হাতে মাছ তুলে দিলেন। বুড়ি তাকে বলল যে একটা বড় বিপদ থেকে বেঁচে দিলি। কথা শুনে আমরা সবাই খুবই অবাক হলাম। মা মাছওয়ালাকে টাকা দিয়ে বুড়িকে দেখার জন্য যেই পিছনে তাকালেন, দেখলেন বুড়ি নেই। আমিও দেখলাম বুড়ি কোথাও নেই। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বুড়ি কিভাবে হাওয়া হয়ে গেল বোঝা গেল না। আমি তখন খুব ছোট, তাই সব প্যারানরমাল ব্যাপার বুঝি না, কিন্তু মা এসবের সাথে ভালোভাবেই পরিচিত ছিলেন। যাই হোক, আমরা ওখান থেকে চলে আসলাম একটু পাশে একজন কলাওয়ালার কাছে। লোকটার বয়স একটু বেশি। উনি অপ্রত্যাশিতভাবে মাকে বললেন, মা তুমি কি একটু আগে একটা বুড়ি মহিলাকে দেখেছিলা? মা অবাক হলেন। তিনি সম্মতিসূচক ভাবে মাথা নাড়লেন। মহিলাটি কই গেল বলতে পারবা? মা না। হঠাৎ যে কই গেল বুঝলাম না। কিন্তু আপনি আমাকে এটা জিজ্ঞেস করছেন কেন? আপনি বুঝলেন কিভাবে যে আমি তাকে দেখেছি? কারণ আমিও তাকে দেখেছি, প্রায় দেখি। গত 14 বছর ধরে আমি এখানে কলা বিক্রি করি, কিন্তু আজ পর্যন্ত আমি তাকে 5-6 সেকেন্ডের বেশি দেখি নাই। মা সেখান থেকে চিন্তিত মুখে সরে এলেন। বিড়বিড় করে বললেন, বড় বিপদের কথা কেন বলল? অনেকক্ষণ বাজার করতে করতে আমরা সেটা প্রায় স্বাভাবিকভাবেই নিলাম, কারণ বুড়িটা হয়তো পাগল। রেল লাইন ধরে হাঁটছিল। হঠাৎ আমার জুতো রেল লাইনের মাঝখানে, আমরা হাঁটছিলাম, হঠাৎ আমার জুতো রেল লাইনের মাঝখানে আটকে গেল। আমি জুতো ঠিক করতে গেলে পায়ের নিচে দিয়ে দেখলাম আমার পেছন দিয়ে একটা ট্রেন আসছে। হয়তো মাত্র 3-4 সেকেন্ডের মধ্যে পার করে যাবে আমাকে ট্রেনটা। আমি কি করে বুঝতে পারলাম না। স্যান্ডেল না পরেই মাকে নিয়ে রেল লাইন থেকে দ্রুত সরে গেলাম। এরকম অবস্থায় আর কোনোদিন পড়িনি। বাসায় যাওয়ার আগে মা আমাকে বললেন যে আমার জুতা নাকি খুলে যাওয়ার কথা নয়, কারণ এটি এমন ভাবে লাগানো থাকে যে কেউ যদি নিজে থেকে না খোলে তাহলে জুতাটা খোলা যাবে না। এই স্পোর্টি টাইপের স্যান্ডেল যেরকম হয় আর কি। এটি হয়তো একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু বুড়ির কথা মতো হয়তো এটাই ছিল বড় বিপদ। ঘটনার সত্যতা সম্পর্কে আমার বন্ধুই ভালো জানে, কিন্তু আমি প্রায় 16 বছর ধরে ওই এলাকায় কাছাকাছি থাকি। আমি জানি যে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে একজন করে মানুষ, মানে রেগুলার বা প্রতি সপ্তাহে না হলেও রেগুলার একটা করে মানুষ দেখা যায় যে ট্রেনে চাপা পড়ছে, হয়তো বা ব্যস্তপূর্ণ দিন রাত ব্যাপী চলা বাজারের জন্য, কিংবা এটা ভাবার বিষয় এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কিভাবে প্রতি সপ্তাহে অন্তত একজন মানুষ এরকম ভাবে মারা যায়। যাই হোক, এই ছিল ঘটনা। এবং আমি জানি না আসলে যে প্রতি সপ্তাহে এরকম জায়গায় প্রতিদিনই একজন করে মানুষ মারা যায় কিনা। যারা নাখালপাড়ায় থাকেন বা যারা সেখানকার অধিবাসী তারাই ভালো বলতে পারবেন। যাই হোক, আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। পারভেজ আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM তার অনেক ভালো লাগে। রাশেদ আমাকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন রীতা ঢাকা থেকে, দারুণ লাগছে তার শুনতে। সালমান খান আমাকে SMS করেছেন সিলেট থেকে এবং আমাকে SMS করেছেন সাদিকা মাহিরা, ভূত FM ইজ দ্য বেস্ট। আচ্ছা, আমাকে এছাড়াও SMS করেছেন, তার নাম হচ্ছে নুরুল ইসলাম এবং তিনি SMS করেছেন আমাদেরকে ফাইসাল এবং তিনি চট্টগ্রাম টেকনিক্যাল থেকে SMS করেছেন। মিলন আমাদের SMS করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এবং তার মনটা আছে খুব খারাপ এবং তার হচ্ছে অ্যান্টিভাইরাস ইউজ করা সত্ত্বেও তার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে, এই জন্য তার মনটা বেশ খারাপ। আমি সোনারগাঁ থেকে বলছি। আচ্ছা, আমি সবসময় একটা কথা বলি যে শাউট লেখার পরে আপনার নামটা লিখে ফেলবেন, নাহলে পড়তে সমস্যা হয়। নামটা সবার আগে লিখতে হবে। সাকিব চট্টগ্রাম থেকে লিখেছেন এবং তিনি লিখেছেন যে কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তিনি, হৃদয় এবং সাইফু তারা সবাই রেগুলার ভূত FM শুনেন। এছাড়াও আমাকে কাউসার SMS করেছেন MSC বাঁধন SMS করেছেন রিপন রাজশাহী থেকে, রিক্স SMS করেছেন আমাকে অভি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে SMS করেছেন আমাকে তারেক আজিজ, এছাড়াও সাজ্জাদ মাহমুদ আমাদের SMS করেছেন। যাই হোক, যারা SMS করছেন তারা মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে গেস্টের কাছে যাবো, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সো কোথাও যাবেন না, স্টে টিউন ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন
রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাস্তার সাথে আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা কিছুক্ষণের মধ্যে অতিথির কাছে যাবো। তবে শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট খুললেই, আমাদের ইন্টারনেটে আপনি যখন ফেসবুকে যাবেন বা টুইটারে যাবেন তখন দেখবেন যে অসংখ্য গ্রুপ আছে ভূত এফএম নামে। এই সমস্ত গ্রুপের কোনো দায়িত্ব বা ফ্যান পেজের কোনো দায়িত্ব একটা ফ্যান পেজ আছে, আপনারা জানেন যে অনেক সদস্য সেখানে। এছাড়া রেডিও ফুর্তির অফিসিয়াল একটা পেজ আছে, সেটাতে আপনারা ইচ্ছা করলে আপনাদের কমেন্ট লিখতে পারেন, আপনারা সেখান থেকে পড়তে পারেন। বাট আমি দেখেছি যে টুইটারেও একটা অফিসিয়াল পেজ আছে, যেটা আমরা তার সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না। এরকম ফেসবুকেও বিভিন্ন পেজ আছে যেগুলোর সাথে আমরা কোনোভাবেই সংশ্লিষ্ট না। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে টুইটারের সেখানে মানে আমরা যারা এখানে পার্টিসিপেট করে তাদের নাম দিয়ে এবং মানে ভৌতিস্টের বিভিন্ন সদস্যর নাম দিয়েও সেখানে আবার বিভিন্ন সদস্য আছে। সো খুবই হাস্যকর ব্যাপারটা। তো এরকম ধরনের কোনো বিভ্রান্তকর সাইটে কি আপনিও বিভ্রান্ত হবেন না কোনো ধরনের কোনো বিভ্রান্তকর মন্তব্যে। এবং সেই সাথে যারা এখানে গেস্টরা আসেন এবং তারাই জানেন যে আসলে এখানে কিভাবে কি হয় না হয় সেটা জানেন। সেই বিষয়ে আমি যাচ্ছিও না, কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশন যাচ্ছে না। শুধুমাত্র এটা বলবো যে এই পেজগুলো আমাদের না, এটা জানিয়ে দেওয়াটা খুব জরুরি মনে করেছিলাম বলে জানিয়ে দিলাম। আমার কাছে অনেক SMS রয়েছে, তবে তার আগে সবার আগে আমি চলে যাব ঘটনায় এবং আমাদের একজন গেস্ট এখানে অপেক্ষা করছেন, তার কাছ থেকে যাব। এবং আপনি আপনার নামটা বলবেন এবং বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটা বলবেন। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম আবরার, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। ঘটনা শুরু করবার আগে জাস্ট একটু বলে নিচ্ছি, আজকে আমার বোন এবং আমার দুলা ভাইয়ের ম্যারেজ ডে, সো কনগ্রেটস তাদেরকে। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আমার বোনের বিয়ে হবার ঠিক 2-3 মাস পরেই। তো আমার বোন এবং দুলাভাই এবং তার বোন, ওনারা 3 জন থাকতেন আজিমপুরের একটা বাসায়। তো সেই বাসাটা ছিল নিচতলা এবং বাসাটা বেশ পুরনো একটা বাসা ছিল। তো আমার বোন সারাদিন সে বাসাতে একলাই থাকতেন, কারণ দুলাভাই বিভিন্ন কারণে, অফিসিয়াল কারণে বাইরে থাকতেন এবং দুলাভাইয়ের বোন বিভিন্ন সময় ইউনিভার্সিটি এবং টিউশনি নিয়ে বাইরে থাকতেন। তো আমার বোন সবসময় ওখানে একলাই সেখানে থাকতেন। তো আমাদের বাসায় যখন আমার বোন থাকতেন তখন কখনোই আপু আমাদেরকে এ ধরনের কোনো কিছু বলেনি যে সে খুব মানে ভীতু টাইপের বা সে উইয়ার্ড কিছু দেখে বা ওরকম স্কেয়ারি কিছু কখনো দেখেছে, এরকম কখনো সে কিছু বলেনি। তো আমরা কয়েকবারই সে বাসায় দাওয়াত খেতে যাই এবং প্রতিবারই আপুকে দেখে খুব ভীত মনে হয়। তো আমার মা জিজ্ঞেস করেছে কি হয়েছে, তো তখন কিছু বলে না। তো একদিন আপু আমাদের বাসায় এসে মায়ের কাছে শেয়ার করে কথাগুলো, যে আমার খুব ভয় লাগে সেই বাসায়, আমার কাছে মনে হয় যে সেই বাসাটাতে আমি একা নেই, সেই বাসাটাতে আমার সাথে আরো কেউ আছে। তো আমার মা বলে যে তুমি একা থাকো, তো সেই কারণে হয়তো বা তোমার এরকম মনে হচ্ছে, এটা কিছু না। কিন্তু তখন আপু ইনসিস্ট করে যে না, আমার আসলেই খুব ভয় লাগে, আমি আসলে একা ওখানে, মানে খুব ভয় লাগে আমার। তখন মা জিজ্ঞেস করে যে কি হয়, কিরকম, মানে কেন ভয় লাগে। তখন আপু বলে যে আমি প্রায় একটা পারফিউম এর গন্ধ শুনি, একটা পারফিউম, এবং সেই পারফিউমের গন্ধটা চেঞ্জ হয়ে যায়, মানে মানুষের ঘামের গন্ধ লেগে পারফিউমের গন্ধ যখন যেরকম চেঞ্জ হয়ে যায় সেরকমটা চেঞ্জ হয়ে যায় গন্ধটা। তো মা এটাকেও খুব একটা পাত্তা দেন না, বলেন যে না এটা তোমার মনের সমস্যা বা কোনো সমস্যা এরকম। এবং আপু যেই রুমটাতে শুতো মানে রাতের বেলা, তো সেই রুমটায় আপুর ঘুম কখনোই ভালো হতো না, আপুর ঘুম বারবার ভেঙে যেত এবং রাতের বেলা আপু খুব ভয় পেত। এবং রুমের উপরের দিকে একটা ছোট তাকের মতো ছিল, আপুর কাছে মনে হতো যে সবসময় ওই তাকে কিছু একটা আছে, এরকমটা আপুর কাছে মনে হতো। যাই হোক, এরকম চলছিল। এরকম চলতে প্রায় রাতের দিকে আপু আমার মাকে ফোন করে বলতো আমার ভয় লাগছে। মা তখন আপুকে সেভাবে সান্ত্বনা দিত। একদিন হঠাৎ রাতের বেলা, এটা হয়তো বা 2:30 বা 3টার দিকে হবে, আমার বোন আমার মাকে ফোন করে এবং বলে, খুব ভীত গলায় বলে যে মা আমার খুব ভয় লাগছে। তখন আমি জিজ্ঞেস করে যে মানে কি হয়েছে বলো। পরে আমার বোন বলে যে আমার খুব ভয় লাগছে, আমার মনে হচ্ছে আমার বুকের উপর কিছু একটা চেপে আছে, আমার খুব ভয় লাগছে। তখন আম্মু আরো কিছু জিজ্ঞেস করতে যায়, কিন্তু কোনো আরো কিছু শোনার আগেই কলটা কেটে যায়। স্বভাবতই কলটা কেটে যাওয়ায় আমার মা খুব ভয় পেয়ে যায় এবং আমার
আমার মা ভাবে যে ফোনটা কেটে গেল কেন। সাথে সাথে আমার মা আবার কল ব্যাক করে। কিছুক্ষণ পর ফোনটা আমার বোনই ধরে। আমার বোন ধরে খুব কড়া গলায় আমার মাকে বলে, আপনি কে? আমি আপনাকে চিনি না এবং আপনি আর কখনো আমাকে ফোন করবেন না। আমার মা খুব অবাক হয়ে যায়। আমার মা বলে, মা তুমি এগুলো কি বলছো? তখন আমার বোন আপনি থেকে সরাসরি বলে যে তুই আর কখনো আমাকে ফোন করবি না, আমি তোকে চিনি না, বলে ফোনটা কেটে দেয়। আমার মা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং আমার বাবাকে ইমিডিয়েটলি উঠান, উঠিয়ে বলেন যে দেখো তোমার মেয়ে কিরকম করছে, একটা ফোন দাও। তো তখন আমার বাবা ফোন করেন আমার বোনকে। ফোন করার সাথে সাথে আমার বোন ফোনটা ধরে এবং প্রচন্ড রাগী গলায় আমার বাবাকে বলে যে তুই এখানে কেন এসেছিস, তুই আবার কেন আসলি এখানে? আমার বাবা বলে, আপনাকে ধমকে উঠে বলে যে এগুলো কি বলছিস, কি হয়েছে তোর? তখন আমার বোন আবার বলে, তুই এখানে কেন আসলি, তুই বারবার কেন এখানে আসিস? আবার আমার বাবা ধমক দেয় আমার বোনকে, ধমক দিয়ে বলে তুই কি বলছিস, তুই ঠিক করে তোর মাথা ঠিক করে কথা বল। তখন আর কিছু শোনা যায় না, প্রচন্ড ভারী নিঃশ্বাসের শব্দ ওই ফোনের উপাস থেকে শুনতে থাকে। প্রচন্ড ভারী ভাবে কেউ নিঃশ্বাস নিচ্ছে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে, এরকমটা শুনতে থাকে। আমার বাবা অনেকক্ষণ ফোনে ট্রাই করে আমার বোনকে কথা শোনার জন্য, কিন্তু কেউ কোনো কথা বলে না, শুধু কান্নার শব্দই শোনা যায়। যাই হোক, এরকম অবস্থায় যখন আমার বোন কোনো রেসপন্ড করে না, আমার মা এবং বাবা দুজনেই ভোর 4:30-5টার দিকে আজিমপুরে সে বাসায় গিয়ে পৌঁছায় এবং প্রায় 1.5 ঘন্টা দরজা ধাক্কানোর পরেও কেউ দরজাটা খুলে না। 1.5 ঘন্টা পর আমার বোন এসে দরজাটা খুলে এবং সে এমনভাবে আমার বাবা মার দিকে তাকায় যেন সে খুব অবাক হয়েছে। আমার বাবা জিজ্ঞেস করে, তোর কি হয়েছিল, তুই এরকম করছিলি কেন? আমার বোন বলে, আমার কি হয়েছিল মানে কি, আমি কি করছিলাম? তখন আমার বাবা সব ঘটনা তাকে বলে যেরকম তুই করেছিস। আমার বোন তখন বলে যে না, আমার তো কিছু মনে পড়ছে না, আমার কিছুই মনে পড়ছে না, আমি এরকম কিছু করিনি। তখন আমার বাবা তাকে ফোন কলগুলো দেখায়, দেখ 2:30টার সময়, 3টার সময়, 3:30টার সময় এই কলগুলো আমি দিয়েছি, তুই করেছিস, তোকে কিছুই মনে নেই? তখন আমার বোন বলে যে না, আমার কিছুই মনে নেই। যাই হোক, আমার বাবা খুব রেশনাল মানুষ হওয়াতে উনি আমার বোনকে বলে যে তুই একা থাকিস এবং কারণে তুই সামনে জিনিসগুলো ম্যানুফ্যাকচার করেছিস, যাই হোক এটা সলভ হচ্ছে, তোকে এখানে থাকতে দেওয়া যাবে না, তোকে আমরা বাসায় নিয়ে আসবো। আমার বোন বাসায় চলে আসে আমার মার সাথে, বাবার সাথে, এবং বাসায় চলে আসবার পরে আমি এই ঘটনাগুলো আমার বোনের কাছ থেকে শুনি এবং তখন বোন যখন আমাকে বলছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে সে বিশ্বাস করতে পারছে না যে এই ধরনের কোনো কিছু সে আমাকে বলেছে বা কিছু। আমি খুব কৌতূহলী হয়ে পড়ি, আমি প্রচন্ড কিউরিয়াসিটি আমার জাগে। তো আমি ঠিক করি যে আমি সেই বাসাটায় চলে যাব। সেই বাসাটায় তখন কেউ ছিল না। আমি ঠিক করি যে ওই বাসাটায় আমি চলে যাব এবং আমি একা থেকে দেখবো যে ওখানে আসলে কি হচ্ছে। তো যেহেতু বাসায় বলা যাবে না আমি ওখানে একা থাকবো, কারণ বাসায় বললে সবাই হয়তো ভাবে যে আমি থাকতে দেবে না আমাকে, সে কারণে আমি বললাম আমি এক ফ্রেন্ডের বাসায় থাকবো। তো আমি আমার বোনের ব্যাগ থেকে ওই বাসার দরজার চাবিটা চুরি করে নিয়ে চলে যাই। তো আমি ঢাকা ভার্সিটি এরিয়ায় প্রায় 11:30 পর্যন্ত থাকি, ফ্রেন্ডের সাথে আড্ডা মেরে আমি সেই বাসাটাতে দরজা খুলে আমি যাই এবং আমার ওই সময় মাথাতেও ছিল না যে আমি যে একটা এক্সপিরিয়েন্স নিতে এসেছি বা কিছু, ওরকম কিছুই না। যে বেডরুমটায় আমি আগে শুতাম, যে বেডরুমটা আমার বোনও শুতো, যেখানে ভয় পেত, আমি স্বভাবতই সেই বেডরুমটা গিয়ে ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়ার পরে ঠিক কতক্ষণ পরে হবে আমি ঠিক বলতে পারবো না, হঠাৎ আমার ফোন ভাইব্রেট করে ওঠে এবং আমি ওই ভাইব্রেশনের শব্দে ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠবার পরেই আমি ফোন কলটা ধরি এবং দেখি যে আমার বোন ফোন করেছে এবং আমার বোন সেই একই রকম ভারী গলায়, অত্যন্ত রাগী গলায় আমাকে বলে, তুই আবার কেন আসলি, তুই কেন আসলি এখানে? এই কথা সে বলতেই থাকে। বারবার যখন সে বলতে থাকে আমি হ্যালো করে বারবার বলি যে আপু কি হয়েছে বা কিছু, সে বারবার একই কথা বলতে থাকে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, আমি কলটা ভয় কেটে দিই। তারপরে ফোন কেটে দেওয়ার পরে আমি প্রচন্ড অন্ধকার ছিল সেই রুমটা, আমি প্রচন্ড ভয়ের কারণেই রুমের লাইটটা জ্বালিয়ে দিই।
রুমের লাইটটা জ্বালিয়ে দেওয়ার পরেই আমার বেডটার ঠিক সামনে যেই দেয়ালটা ছিল, সেই দেয়ালটাতে আমি রক্ত, ছোপ ছোপ রক্ত দেখতে পাই। মানে কারো গলা কেটে দিলে, কাউকে জবাই করে দিলে যেরকম রক্ত ছিটকে পড়ে, ওরকম ছেটা ছেটা রক্ত। এই রক্ত দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি ঠিক করি যে আমি এই বিছানায় আমি আর থাকবো না। আমি নেমে পড়ি, চট করে নেমে পড়ি নিচে, এবং যখন আমি ফ্লোরে পা দেবার পরে আমার কাছে মনে হয়েছে মানে ফ্লোরটা সলিড না, ফ্লোরটা নরম, প্রচন্ড নরম, এবং খড়ের গাদায় পা দিলে যেরকম মনে হয় ওরকম মনে হচ্ছিল। তো আমি মানে কোনো কিছু না চিন্তা করে নিচের দিকে তাকাই, এবং তাকানোর পরে আমি দেখি অনেক অসংখ্য চুল ওই ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। অসংখ্য বড় বড় চুল, মেয়েদের বড় বড় চুল। আমি যতদূর পর্যন্ত ওই রুমের ফ্লোর দেখতে পাই, আমি বড় বড় চুলগুলো দেখছিলাম, এবং আমি এই চুল দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। এবং ঠিক তার কতক্ষণ পরে আমি ঠিক জানি না, হয়তো অল্প কিছু পরেই হবে, একটা কান্নার আওয়াজ আমি শুনতে পাই। এই কান্না খুব টেনে টেনে একটা মেয়ে কাঁদছে, এবং খুব টেনে টেনে কাঁদছে। অনেকটা মানুষ মরে যাওয়ার পরে বা কুকুর যেমন খুব করুণ স্বরে কাঁদে, ওরকম করে একটা মেয়ে খুব টেনে টেনে কাঁদছে। এই সাউন্ডটা শুনবার পরে আমার মাথা আর ঠিক থাকে না। আমি রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য মনস্থ করি। আমি রুম থেকে বের হয়ে যাওয়ার সময় এই সাউন্ডটা আমার দিকে চলছিল, এবং রুমের পাশেই একটা বাথরুম ছিল। আমি এর আগে যে কয়েকবারই ওই বাসায় গিয়েছিলাম, ওই বাথরুমটা যেটা আমার প্রচন্ড ভয় লাগতো। তো রুমের পাশের বাথরুমটাতে আমি চলে যাই। আমি জানি না আমি কি করে ওই বাথরুমে গেলাম। আমি বাথরুমের দরজাটা খুলে আমি ওই বাথরুমের ভিতরে চলে যাই, এবং আমি লাইট জ্বালি। লাইট জ্বালানোর পরে আমি পুরো বাথরুমের ফ্লোরটা রক্তাক্ত ছিল, পুরো বাথরুমের ফ্লোরটা রক্তে ভরা ছিল, এবং একটা কোনায় একটা ইংলিশ কমোড ছিল। এই ইংলিশ কমোডের উপরে একটা ন্যাড়া মাথা বসানো। আমি দেখতে পাই এক ন্যাড়া মাথা, এবং সেই মাথাটার চুলগুলো খুঁত দিয়ে কাটানো। আপনি যদি মানে কারো চুল মাথাটা যদি আপনি চাকু দিয়ে চেষে তুলে ফেলেন, ওরকম করে তোলা, এবং প্রচন্ড চুল আর রক্ত পুরো ফ্লোরে ছড়ানো। এই জিনিস দেখে আমি প্রচন্ডভাবে ভয় পেয়ে যাই, এবং হঠাৎ করেই সেই মাথাটা আমার দিকে ঘুরতে শুরু করে, এবং আমি আমার দিকে যখন সে তাকায়, তখন আমি এমন একটা মুখ দেখতে পাই, প্রচন্ড কষ্টে মানুষের মুখ যেভাবে বিকৃত হয়ে যায়, কিংবা খুব বিকৃত একটা হাসি, সেই মুখ এবং সেই হাসি এবং সেই পরিবেশ দেখার পরে আমার আর কিছু মনে নেই। পরে আমি যেটা শুনেছি যে আমার দুলাভাইয়ের বোন সকালবেলা সেই বাসাতে আসে, তার কাছে আরেকটা চাবি ছিল, যে বাসাতে এসে সে তার বই খাতা নিতে আসে, এবং সে আমাকে ওখানে অজ্ঞান অবস্থায় সেই বাথরুমের সামনে পড়ে থাকতে দেখে। এবং তারপরে আমার বাবা মা আসে, সবাই আসে, এবং আসার পরে আমি তাদেরকে ওই মূর্ছা যাবার আগ পর্যন্ত ঘটনাটাই বলতে পারি, এর বেশি কিছু আমি তাদেরকে বলতে পারি না। তো এই ঘটনাটা ঘটবার কিছুদিন পরে আমার বন্ধুরা সেই বাসাটা আমরা ছেড়ে দিই, এবং সেই বাসাটা ছেড়ে দেবার পর আমরা শুনেছিলাম যে সেই বাসার খুব কাছেই লালবাগ এলাকায় একটা গার্মেন্টসের মেয়েকে খুন করা হয়েছিল, এবং সেই মেয়েটাকে এরকম জবাই করা হয়েছিল, এবং তার মাথায় কোনো চুল ছিল না, এরকম করে চেষে তার মাথার চুল তুলে ফেলা হয়েছিল। ওই বাসাটা তো একটা ঘটনা ঘটেছিল, যে বাসাটা আপনারা ছিলেন। জি, ওই বাসাটা তো একটা ঘটনা ঘটেছিল, ওটা এলাকাবাসীরা বলেন, বাট ওখানকার বাড়িওয়ালারা এটা স্বীকার করেন না। ওই বাসার 2 তলায় আপনার একজন হাজবেন্ড তার ওয়াইফের সাথে ঝগড়া করে সুইসাইড করেছিল, ওই বাসাটার 2 তলাতেই। তো ওই বাসাটার কোনো সমস্যা ছিল কিনা এটা কখনো আমার দুলাভাইকে বলা হয়নি। তো এই ঘটনাগুলো এলাকাবাসী সবাই জানতেন। জি, ওকে, তো এটাই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু SMS এসছে। আমি সুমন চট্টগ্রাম থেকে লিখেছেন যে আমি নেভিতে জব করি, এবং সিতে মাঝে মাঝে শিপ নিয়ে থাকতে হয়, এবং তখন ভূত FM
শুনি এবং তারও জীবনে প্যারানর্মাল ঘটনা আছে বেশ কিছু। সে সমস্ত ঘটনা তিনি যদি শেয়ার করতে চান, আপনি যদি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের SMS এর মধ্যে জানাতে পারেন। আমাকে শাহরুখ খান SMS করেছেন তিনি চাঁদপুর থেকে, এবং শাহরুখ খান চাঁদপুরে কেন তা আমরা মেনু করলাম, চাঁদপুরে থাকার কথা না। যাই হোক, তিনি আছেন এবং তিনি বলছেন যে শুনতে খুব খারাপ লাগে না ভূত FM। ওকে, আমাদের অনেক ভালো লাগলো শুনে যে আপনার শুনতে খারাপ লাগে না। ফরজুল আমাকে SMS করেছেন মতিঝিল থেকে, এবং তিনি বলছেন যে আজকের ভূত FM জোশ হবে ইনশাল্লাহ। উপমা রাজশাহী থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো জোশ লাগছে তার কাছে। আমাকে স্পাইডারম্যান SMS করেছেন এবং বলছেন যে এভরি উইক এই দিনটার জন্য ওয়েট করি এবং আমি ভূত FM শুনতে পারবো। আচ্ছা, এবং চিন্তা করি যে কখন ভূত FM শুনতে পারবো। আই জাস্ট লাভ দিস শো। আজকের এই শোতে আপনাদের জন্য বেশ কিছু চমক থাকছে, সেই চমকগুলো আমি পরে আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে কি চমক থাকছে। বুঝতে পারবেন, চমকানোর জন্যই তো চমক। তো আচ্ছা, আমাকে সুস্মিতা বণিক SMS করেছেন যে আমি একা ভূত FM শুনছি। আমাকে ছিল টাইটানিক রুবেল SMS করেছেন, অনেকদিন পরে তিনি ভূত FM শুনছেন। আমাকে এছাড়া SMS করেছেন মাহবুদ কক্সবাজার থেকে, এবং তিনি বলছেন যে আজকের শোটা তার কাছে ভালো লাগছে। ওয়াকিফ SMS করেছেন, তিনি বলছেন ওয়াই অনলি ফ্রাইডে। তিনি প্রতিদিন ভূত FM চান। আমরা চাই তাহলে সেই পরিমাণ আমাদের 7 দিনের জন্য অসংখ্য ঘটনা আমরা পাই আপনাদের কাছ থেকে, সেই ঘটনার মধ্যে থেকে বেছে আমরা কয়েকজন গেস্টকে সিলেক্ট করতে পারি। প্রতিদিন করতে হলে আপনাদের কাছে আরো অনেক বেশি ঘটনা আমরা এক্সপেক্ট করবো, এবং সেই ঘটনাগুলো অবশ্যই ভালো হতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ঘটনাগুলো আমরা ভূত FM অলরেডি শেয়ার করে ফেলেছি, সেই ধরনের ঘটনাগুলো না পাঠানোই ভালো, কারণ সেগুলো পড়ার চান্স অনেক কম, বা সেগুলো মাধ্যমে আপনাকে ডাকার চান্স অনেক কম। সুতরাং নতুন ধরনের যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটা পাঠাবেন, এবং আমরা অবশ্যই সেটা চেষ্টা করব আমাদের যে কোনো একটা এপিসোডে পড়ে শোনাতে বা আপনাকে ইনভাইট করতে। যাই হোক, আমার কাছে আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি পড়ে ফেলতে চাই। দ্য মেন টাইম আপনি SMS করুন, লিখে ফেলুন মেসেজ ওইটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আচ্ছা, আমাকে এখন যিনি লিখেছেন SMSটি, তিনি যেভাবে লিখেছেন সেভাবে বলছি যে ডিয়ার রাসেল ভাই, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, এবং তিনি বলছেন যে তিনি এই ঘটনাটা শেয়ার করতে চান, এবং তার এক্সপিরিয়েন্সটা হচ্ছে, তিনি লিখছেন যে আমি একজন মেরিন অফিসার। যেহেতু মেরিন অফিসার, তাই আমাদের ম্যাক্সিমাম সময় শিপে থাকতে হয়। ঘটনাটা ঘটেছে 2011 ফার্স্ট দিকে। তখন আমি জুনিয়র অফিসার হিসেবে বাংলাদেশে একটা শিপে জয়েন করি। শিপে একটা সিস্টেম থাকে, সেটা হলো যে যখন শিপ অ্যাঙ্কারে থাকে তখন শিপের ভেতর জুনিয়র অফিসারকে থাকতে হয়, আর ক্যাপ্টেন এবং অন্যান্য সব অফিসাররা তারা সবাই শোরে বাসায় চলে যায়। ঘটনাতে আসা যাক। ঘটনার এবং আমাদের শিপে তখন চিটাগাংয়ে পোর্ট করা অবস্থায়, এবং প্রায় 2 নটিক্যাল মাইল দূরে তার হচ্ছে সেটা আছে, এবং সেটা অ্যাঙ্কর করা। এবং তিনি বলছেন যে আমি সেই শিপে ডিউটি দিচ্ছিলাম। আমার ডিউটি ছিল রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। তখন রাত্রি 3:20 বাজে। আমার চোখে হালকা হালকা ঘুম পাচ্ছে। আমি শিপের ডেকে বসে আছি, আমার আশেপাশে কেউ নেই। হঠাৎ আমি দেখতে পেলাম যে 5-6 মিটার সামনে একটা মানুষের সাদা কাপড় পরে শুয়ে আছে, অনেকটা কাপড়ের মতো। মনে হচ্ছে একটা লাশ আমার সামনে শুয়ে আছে। আমি চিন্তা করলাম প্রথমে সেটা হচ্ছে এটা হয়তো আমার হ্যালুসিনেশন। আমি খুবই ঘুম পাচ্ছে, তাই হয়তো এই ধরনের হ্যালুসিনেশন হচ্ছে আমার। তাই আমি আমার কাছে একটা বোতলে রাখা পানি ছিল, সেটা দিয়ে মুখ ধুয়ে ফেললাম, এবং যাতে আমার ঘুমটা চলে যায় এবং আমি এই ধরনের ঘটনা থেকে যেন রেহাই পাই। বাট তখন আমি আমার লাইফের সবচেয়ে আজব একটা জিনিস দেখলাম। আমি দেখতে পেলাম যে ওই লাশটা আস্তে আস্তে দাঁড়াচ্ছে। যখন সে আমার দিকে তাকালো তখন আমি দেখি সে আমার ফ্রেন্ড আরিফ, বাট তার তো এখানে থাকার বা আসার কথা ছিল না।
সে তো প্রায় 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার স্কুল ফ্রেন্ড আরিফকে। সে আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। দেন আমি আর এরপরে কি হয়েছে সেটা বলতে পারবো না। নেক্সট ডেতে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আমি এবং পোর্টের কলোনিতে আমার এক রিলেটিভের বাসায় চলে যাই। এটাই ছিল ঘটনাটা হয়তো আপনারা হয়তো এরকম মৃত মানুষের সাথে আবারও দেখা হয়ে গেছে, এরকম ঘটনা শুনেছেন। এরকম ঘটনা হয়েই থাকে, এর আগে আমরা শেয়ার করেছি। বাট এটা শিপে ছিল এবং খুব মজা লেগেছিল আমার পড়ে যে শিপে একটা বিচ্ছিন্ন জায়গায় এরকম একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। যাই হোক, আমার কাছে আরো কিছু SMS করেছে। ফয়সাল আমাকে হাতিরপুল থেকে SMS করছেন এবং তিনি 5th ফ্লোরে একা শুয়ে আছেন এবং ভূত FM শুনছেন, তার কাছে ভয় লাগছে। মাসুদ পারভেজ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে তারা 10 জন একসাথে শুয়ে আছেন, একসাথে ভূত FM শুনছেন। আমাকে আফাজ মাদারটিক থেকে SMS করেছেন এবং আজকের ভূত FM তার কাছে ভালো লাগছে এটা তিনি জানিয়েছেন। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সেই সাথে আমরা আমাদের পরবর্তী গেস্টের ঘটনায় যাব এবং তার ঘটনা আমরা শুনবো। আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসছেন সেটা একটু বলবেন প্লিজ। আমি মাসুম মোহাম্মদপুর বাবুঘাট থেকে এসেছি। ঘটনা সুন্দরবনেরটা নিয়ে শুরু করি। আমি আগে বলে রাখি আমার বাড়ি সুন্দরবনের খুব কাছে। ঘটনাটা ঘটেছিল it was about 18 or 20 years ago। সুন্দরবনকে নিয়ে ঘটনাটা ঘটেছিল আমার বড় খালুর সাথে, আমার খালার হাজবেন্ডের সাথে। আমার খালু পেশায় একজন কাঠুরে, সুন্দরবনের কাজ করেন। সুন্দরবনের কাজ সুন্দরবনের প্রায় 12 মাসে বিভিন্ন সময় বিভিন্ন কাজ হয়ে থাকে। তো একটা সময় নভেম্বর এবং ডিসেম্বর মাসের দিকে সরকার অনুমতি দেয় গোল গাছ কাটার জন্য। সুন্দরবনে যাবে বিভিন্ন জায়গা থেকে লোকজন সুন্দরবনে গোল পাতা কাটে। আমার খালু ছিলেন এই গোল গাছ কাটার যারা একসাথে যায় ওই টিমের সর্দার। তো যথাযথ ওনারা সবাই গেলেন, সম্ভবত 6 জন ছিলেন ওনারা। 6 জন উনি ছিলেন সর্দার। একটা সময় সুন্দরবনে সাধারণত ফজর নামাজের পরে সবাই যায় এবং মাগরিবের পর চলে আসে। আপনার মাইকের সামনে কথা বলতে হবে না এদিকে। তারপরে 7 দিন যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, খালি দুপুর বেলার পরে জঙ্গলের মধ্যে কাজ ছিল যে তত্ত্বাবধান করা, কোথায় গাছ ভালো গল্পটা পাওয়া গেল এরকম। তো খালু দেখলেন যে পুরনো একটা বিল্ডিং, সুন্দরবনের মধ্যে পুরনো একটা বিল্ডিং, অনেক বড়, দরজা নাই। উনি একটু ভয়ও পেলেন, আশ্চর্য হলেন যে শুনেছি সুন্দরবনে বিল্ডিং আছে, পুরনো স্থপতি আছে শুনেছি, আজকে দেখলাম। উনি ভয় পাওয়ার মতো। তারপরে ঘুরে ঘুরে দেখলেন যেহেতু উনি অনেকদিন কাজ করেন সুন্দরবনের মধ্যে, ঘুরে ঘুরে দেখার পরে চলে আসলেন। আসার পরে সবাইকে বললেন যে এই ব্যাপার বিল্ডিং দেখলাম। তো সবাই আশ্চর্য হল, বললেন যে ঠিক আছে আমরা তো শুনেছি কখনো দেখিনি, তো কালকে যাবো আমরা। এরকম একটা স্থির করলেন সবাই যে কালকে গিয়ে দেখে আসবো। আসলে বলে রাখি ওনারা যে জায়গায় ছিলেন নৌকা নিয়ে, বিল্ডিংটা বেশ দূরে ছিল না, যদি খুঁজে পাবে এরকম একটা বিষয়। ওনারা রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেলেন। আমার খালু সম্ভবত মিডনাইটের দিকে হবে স্বপ্ন দেখলেন যে একজন বুড়ি সাদা কাপড় পরা একজন বুড়ি অনেকে বলছে যে তুই তো অনেক সমস্যার মধ্যে থাকিস, তো অনেক অভাব, তোকে আমি এটা দিচ্ছি, এটা নিয়ে যা, এটা কাউকে বলবি না, এটা অনেক ভালো হবে। তো স্বপ্নটা দেখার পরে অনেক ঘুম ভেঙে যায়। উনি স্মোক করতেন। তো বালিশের নিচে হাত দিয়ে দেখলো যে বিড়ি ছিল, সিগারেট ছিল,
শুনেছি যখন উনি বিড়ি খুঁজতে যান তখন দেখলেন যে একটা স্বর্ণের দোড়া হচ্ছে কিছু উনি বের করলেন, বের করলে অবাক হয়ে গেলেন যে এইটাই তো আমাকে বিড়ি দিলেন, যেটা আমি একটু আগে স্বপ্ন দেখলাম। তারপর উনি রেখে দিলেন এটা, রেখে দেওয়ার পরে সকালে উঠে সবাইকে নিয়ে ওই বিল্ডিংটা খোঁজার জন্য বের হন আর কি, যে উদ্দেশ্য ছিল সকালে উঠে বিল্ডিংটা খুঁজবে। আশ্চর্যের বিষয় 1.5-2 ঘন্টা বিল্ডিংটা সবাই মিলে খুঁজলেন, কিন্তু কোথাও পাইনি। এবং উনি এমন এক্সপিরিয়েন্স ছিল ওনার যে মোটামুটি চেনা সুন্দরবনের সবকিছু মোটামুটি চেনে এবং অনেক দূরে ছিলেন আমাদের স্থান থেকে। যাই হোক ওটা পাইনি, পাওয়া না। তারপরে উনি এই ঘটনাটা যে স্বর্ণের দোলা পেলেন, এই ঘটনাটা ওনার পাশে দেখছিলেন, ওনাকে বলেছিলেন, বিশ্বচারণকে বলেছিলেন। যাই হোক সুন্দরবনের কাজ শেষ করে যখন খালু বাড়ি আসলেন, বাড়িতে আসার পরে খালাকে দেখালেন যে এটা আমি পেলাম, আর তুমি দেখো কি অবস্থা। খালাও দেখলেন, দেখে খালা যেটা আমাকে পরে বললেন যে আসলে স্বর্ণের দোলার মতো ছিল, স্বর্ণ জাতীয় কিছু একটা বা বেশ কিছু একটা ছিল। খালু ওইটা কিছুদিন পরে এটা স্বর্ণকার বাজারে নিয়ে গেলেন, স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন। স্বর্ণকার তাকে বেশ কিছু টাকা দেয়, 4,000 টাকা। ওইটা নিয়ে যখন আসেন ঠিক পরের দিন থেকে ওনার মাথা ব্যথা দৌড়ে দৌড়ে চলে যেত, এমন কাছে ম্যাট যেত। রাত্রে ঘুম থেকে উঠে চিল্লাতো, লাভ দিয়ে উঠে যেত, দিনে খাইতে পারতো না, বিভিন্ন প্রকৃতির জ্বর অসুখ শুরু হলো। আস্তে আস্তে উনি শুকায় যাচ্ছেন, এরকম রোগাট হয়ে যাচ্ছেন, এরকম ব্যাপার। তারপরে যে ঘটনাটা ঘটলো, উনি প্রায় একদম অসুস্থ জাতীয় এরকম কিছু। তারপরে গ্রামের দিকে যে হুজুর থাকে, সবাই চিন্তা করলেন যে কেন এরকম হচ্ছে, কেন গ্রামের দিকে অনেক হুজুর আসলে 7-8 হুজুর এসে ওনাকে উঠানোর মধ্যে শুয়ে রাখলো। শুয়ে রাখার পরে হুজুর অনেকক্ষণ জিকির করার পরে একজন হুজুর লাগতে উঠলো, উঠে বললো যে ও আর বাড়ি মাত্র 13 দিন। এটা শোনার পরে সবাই একটু আপসেট হলো। ঠিক 13 দিনের মতো আমার খালু মারা যায়। আসলে একটা কথা বলে রাখি যে উনি যখন অসুস্থ হন প্রথম দিকে উনি আবার স্বপ্ন দেখেন যে তোকে বলেছিলাম তুই এটা বলবি না, তাকে কেন বলবি, পরে বলবি। এটা ছিল গল্প। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনা যাবো এবং আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনা যাচ্ছি এবং আমাদের আরো একজন গেস্ট আছেন। আমি জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। একটা কথা সেটা হচ্ছে যে একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেবো। তবে তার আগে আমরা ঘটনা যাচ্ছি। ধন্যবাদ আছেন ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভেতরে আছেন এবং আমাকে শুনছেন। আমার নাম রকিবুল হাসান রাসেল, আমি এসেছি 10 নম্বর থেকে। অ্যাকচুয়ালি আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা বগুড়াতে। তো সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে চাই এটি রাজশাহীর ঘটনা। রাজশাহী জায়গাটার নাম হলো ছবুরা। তো এটি আমি শুনেছি আমার মামা আমার জিতুর কাছ থেকে। তো ঘটনাটি ঘটেছিল 1997 সালে, দিনটি হলো সোমবার, তারিখটা আমি বলতে পারবো না। তো যে ছেলেটির সাথে ঘটনা ঘটেছিল ছেলেটির নাম হলো বুলেট। তো যে পুকুরটি আমি বলবো সেই পুকুরটি রাজশাহী ছবুরা এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক সামনে আর কি, বেশ বড় এবং লম্বা দিঘি টাইপের পুকুর, 6 ঘাটি পুকুর বলে রাজশাহী এলাকায় বলবেন। তো সেই বুলেট নামে যে ছেলেটা, আমার এক নামই আছে, মানে আমার মায়ের ফুফাতো, আমার মায়ের ফুফু আর কি। তো ওনারা পুকুর পাড়ে বেশ গরম, সেই সময় অনেক গরম ছিল আর কি। তো ওনারা কয়েকদিন পুকুরে বসে মানে বাতাস হচ্ছে আর কি, যে একটু আরাম লাগবে আর কি। তো এমন টাইম সেই বুলেট নামের ছেলেটি একটা নীল গাছ ছিল, নীল গাছটা বেশ নাকি হন্টেড ছিল আর কি, বেশ অনেক ঘটনা ঘটেছে এবং সেই পুকুরেও নাকি অনেক ঝামেলা টামেলা ছিল আর কি, এবং এখন অনেক কিছুটা হচ্ছে আর কি। তো যাই হোক ছেলেটি নীল গাছের নিচে সে প্রসব করে দেয় আর কি। তো প্রসব করে দেওয়ার পরে সে গোসল করতে নামে, প্রচন্ড এত গরম, ব্যবসা গরম হয়ে সে মানে গোসলটা করলে তার ভালো লাগবে আর কি। সে পুকুরের পানি মানে কালো টাইপের পানি, ভয়ঙ্কর কেমন যেন একটা অদ্ভুত টাইপের কালার আর কি পানি। তো ছেলেটি গোসল করছে, গোসল করার পরে ইন দ্য মিন টাইম
দেখা গেল যে ছেলেটি মানে পুকুরে একবার উঠছে নামছে, মানে পানির মধ্যে থেকে একবার উঠছে আর নামছে, একবার উঠছে আর নামছে। তো হঠাৎ করে সে চিৎকার করে বলল, আমাকে বাঁচাও বাঁচাও, আমার প্রবলেম হচ্ছে, আমাকে কেউ টেনে ধরে পানির দিকে নিচে নিয়ে যাচ্ছে আর কি। তো নানি বা অন্যান্য যারা ছিল তারা ভাবছে কি যেরকম ছেলেটি হয়তো বা ইয়ার্কি করছে, ফাজলামি করছে, এইটা ভেবে তারা জিনিসটা পাত্তা দেয় না আর কি। ঘটনা যখন আরো তীব্র হলো, দেখা গেল কি যে ছেলেটিকে একবার পানির নিচে নিয়ে চলে যাচ্ছে, ঠিক 1 মিনিট বা হাফ মিনিট পরে ছেলেটিকে ছেড়ে দিচ্ছে, এবং ছেলেটি যেহেতু অনেক মোটা ছিল, অনেক স্বাস্থ্য ছিল আর কি। তো কোমর পর্যন্ত পানি থেকে উঠে যাওয়া একটা যে কোনো মানুষের একটু কষ্টসাধ্য ব্যাপার। তো কোমর পর্যন্ত পানি থেকে উঠে যাচ্ছে, আবার মানে পানির নিচে ডুবে যাচ্ছে। তো এরকম অবস্থায় মানে পাশের সব লোকজনকে ডাকলো, ডাকার পরে 7 জন আসলো। তো পাশে একটা কাঠের মিল ছিল, গাছ কাটার যে দড়ি, ওই দড়িটা দিয়ে তার একটু কাছে দিয়ে তাকে হাত দিয়ে দড়িটা ধরাই দিল আর কি। তো ছেলেটা শক্ত করে দড়িটা ধরলো, 4-5 জন মিলে সেই ছেলেটাকে মানে টানছে 1 ফিট টেনে নিয়ে আসছে, আর ওদিকে এক ঝটকায় ঠিক 3 ফিট ওই ছেলেটাকে আবার নিয়ে চলে যাচ্ছে। মানে পানির নিচে যেটা টেনে নিয়ে যাচ্ছে তাকে, আর উপরে যারা আছে তারা টেনে তোলার চেষ্টা করছে, মানে এত প্রবল মানে প্রচন্ড শক্তি যে তারা পেরে উঠছে না। এমন সময় তারা আরো কয়েকদিন লোককে মানে খবর দিল যে এরকম একজন সমস্যা আছে, তোমরা একটু আসো। যাই হোক আরো বেশ কিছু লোকজন আসলো। আসার পরে সেই ছেলেটিকে অনেক কষ্ট করে মানে প্রাণান্ত চেষ্টা লাগে বলবো আর কি, চেষ্টা করে পরে ছেলেটিকে তুলে আনলো আর কি। তুলে আনার পরে তারা দেখলো কি যে ছেলেটির বাম পায়ে একটা কালো রঙের একটা শ্যাডো আর কি, মানে শ্যাডো বলবো না, একটা মানে দাগ, মানে চাপ দিয়ে ধরে রাখলে যে রক্ত জমাট বেঁধে হয় এই টাইপের একটা আর কি একটা দাগ আর কি হয়ে আছে সেখানে। কিন্তু মানে এত যে মানে ছেলেটাকে মানে নিয়ে যাচ্ছে আবার উঠাচ্ছে, কোন ধরনের কোনো ব্লাড ছিল না বা কোন ধরনের কাঁটা ছিল। আমি সেটা বুঝতে পারছি। আমি শুধু বলবো যে ছেলেটাকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল কি হয়েছিল, তখন ছেলেটা কি বলেছিল? ছেলেটা যখন বললো যে এরকম যে তোমার আসলে কি হয়েছে, ছেলেটা তখন বললো যে এরকম একটা চেনের মতো একটা জিনিস, প্রচন্ড ঠান্ডা আর কি, তার পায়ে খুব ঠান্ডা অনুভূতি ছিল আর কি, সেই ঠান্ডা একটা অনুভূতি ছিল, ওটা আর কি সে বললো আর কি যে ঠান্ডা বাঁচিয়ে কিছু আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে আরো বেশ কিছু SMS রয়েছে। আমাদের খুরশেদ আলম হিমেল SMS করেছেন এবং তিনি বলছেন যে তারা 3 জন বন্ধু মিলে ফুটেছেন, শুনছেন লাইট অফ করে। আমাকে এছাড়াও SMS করেছেন শুভরাজ, এবং তিনি বলছেন যে ফুটেছেন তার কাছে অনেক বেশি ভালো আছে। আফরাদ আমাকে SMS করেছেন ময়মনসিংহ থেকে, এবং তিনি বলছেন যে তার অনেকগুলো তিনি বলছেন যে রাস্তায় আমাদের অনেকগুলো পেজ আছে, হ্যাঁ সেগুলো আর কি কোনটাই আমার না আসলে। তো আমাকে লিখেছেন যে আকাশে মেঘ কালো, এবং তিনি বলছেন যে তিনি এটা বলতে চেয়েছেন, এবং আমাকে প্রাপ্য SMS করেছেন ময়মনসিংহ থেকে, এটা তার প্রথম SMS। এছাড়া আমাকে নীলা SMS করেছেন যশোর থেকে, ভূতেছেন তারও খুব ভালো লাগছে। অহন আমাকে SMS করেছেন। আর আপনি যদি SMS করছেন তাহলে মোবাইলের মেসেজ যেটা আপনার স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আপনার নামের 4 নাম্বার আপনার এয়ারটেল নাম্বার থেকে বলা যে কোনো নাম্বার থেকে। এছাড়া শরীফ আমাদের গাজীপুর থেকে SMS করেছেন তারেক কক্সবাজার থেকে, ঘোস্ট রাইডার আমাকে SMS করেছেন। এছাড়া SMS করেছেন ইমরান, SMS করেছেন আমাকে শাহিন, ফরহাদ SMS করেছেন আমাকে, আমির শাহ তার থেকে SMS করেছেন, সৃষ্টি SMS করেছেন হাসিব, SMS করেছেন অক্সর SMS, এবং SMS করেছেন আমাকে দেখতে পাচ্ছি সিজান, এবং SMS করেছেন আমাদেরকে পূর্ণ, SMS করেছেন আমাদেরকে তানভীর। আর যারা আমরা এখন আবার ফিরে আসবো একটু পরে, বাট তার একটা ছোট্ট বিরতি নিতে হবে, এবং অবশ্যই আরো অনেক ঘটনা বাকি আছে। সেই সাথে আমি সেটা বলবো যে অবশ্যই আপনারা কেউ ছেড়ে যাবেন না, আমাদেরকে ফিরে আসছে একটু পরেই। এবং ইন টাইম আপনি যারা SMS করতে চান তাদেরকে SMS করার নিয়ম জানি, যারা মেইল করতে চান তাদের অ্যাড্রেসটি আর একবার মনে করে দিতে চাই, bhutfm@radio40.fm। আমি স্পেলিংটি বলে দিচ্ছি BHOOTFM@radioforti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই আপনার ঘটনাটি পাঠিয়ে দিন এই ঠিকানায় আগামী সপ্তাহের মধ্যে, এবং নেক্সট উইকে যদি আপনি আসতে চান সেটা অবশ্যই উল্লেখ করবেন যে আপনি আসতে চান। যদি আপনি চান যে আপনার ঘটনাটা শোনানো হোক সেটাও আপনি উল্লেখ করবেন। চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউন ফর ইউর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
শুনছেন সবসময় কি চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আজকের এপিসোডে যে আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে আপনি ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডগুলোর অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি বা যেটি আপনার সবচেয়ে বেশি পছন্দের সেই এপিসোডটি আপনি আরো একবার শুনে ফেলতে পারেন। And now listeners can get the Bhoot FM tune as their our tune and my tune, এবং সেগুলো আপনি যেটা করতে হবে Bhoot FM টিউনটা মনে রাখতে হবে এবং টিউন কোডটা মনে রাখতে হবে। কোড ইজ 92125 এবং আপনি একটা SMS এর মাধ্যমে এটা আপনি আপনার টিউন করে ফেলতে পারেন এবং সেই সাথে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখুন টিউনটি আপনার হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু আগে অদ্ভুত ছেলেটি শুনছিলাম। কি অবস্থা, অদ্ভুত ছেলেটি শুনছিলাম আমরা একটু। অদ্ভুত ছেলেটি অদ্ভুত ছেলেটি শুরু করলো গানা। ওকে, আমরা তাহলে গান শুনবো নাকি? হ্যালো এভরিওয়ান, হ্যাঁ আমরা ভৌতিস্ট, আমি সুমন। আমি সাকিব। আমি রাসেল। হ্যাঁ না, ওকে জিজ্ঞাসা আসলে অনেকদিন আসেনি তো তাই ভুলে গেছিলাম আর কি। আর নিজেদের ইন্ট্রোডাকশন দেওয়ার কারণ হচ্ছে যে অনেকদিন আসেনি হয়তো বা কেউ জানে না যে এটা কে সুমন কবি। আমরা যে ভৌতিস্ট একটা টিম, আমরা এতদিন আসি নাই কজ আমরা এই দেশে থাকি না। উই আর ফ্রম গানা, আমরা ঘুরতে আসছি। আজকে আমি কিছু গানার ভূতের কথা বলবো, ঠিক আছে? আর ওসব মডার্ন ফ্রম রাশিয়া। হ্যাঁ রাশিয়া নিয়েও কথা হবে। জাস্ট বিকজ প্রবলেম ইউ হ্যাভ রাইট ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল। ওকে, ঘটনাগুলো কি আজকে ইন্টারন্যাশনাল ঘটনা আছে? মারাত্মক ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে ঢাকার থেকে অনেক বাইরে। আচ্ছা, ডেফিনেটলি ইন্টারন্যাশনাল। ওকে, অনেক ফাইজলামি করলাম, জোক সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। প্রথম কথা হচ্ছে যে অনেকদিন আসেনি, তোমার আসেনি, এটা একটা এক্সপ্লেনেশন দিই। সেটা হচ্ছে যে আমি অসুস্থ, আমি বেশ অনেকদিন থেকে অসুস্থ। এটা অনেকদিন ঘোরার জন্য রাখা হচ্ছিল, এখন দেখা সম্ভব না। অনেকেই অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে কমপ্লেন করছে যে ভৌতিস্ট কেন এখনো টিভিতে আসছে না, কি ব্যাপার না ব্যাপার। ভৌতিস্টে 8 এপিসোড রেডি আমাদের, আমরা যে কোনো সময় 8 এপিসোড ছাড়তে হবে। বাট আমরা ছাড়তে পারছি না, there are some problems regarding sponsor issues। আমাদের এখন স্পন্সর আসছে, সবার সাথে আমরা কথাবার্তা বলতেছি, টিভি চ্যানেলের সাথে আমাদের কথাবার্তা বলতে হচ্ছে, কর্পোরেশন আসবে। বাট এগুলোর চেয়ে বড় প্রবলেম হচ্ছে যে যারা নিয়মিত ভৌতিস্ট শুনে তাদের হয়তো মনে আছে যে কথা 14 মাস আগে আমি খুব অসুস্থ ছিলাম। মাঝখানে আমি হসপিটাল সিঙ্গাপুরে আমার একটা সার্জারি হয়েছিল। এটা একটু খুব সিরিয়াস লেভেলের সার্জারি ছিল, স্পাইন সার্জারি। ওটার থেকে মোটামুটি সুস্থ হওয়ার পরে যেটা হয়েছে আমার মাঝখানে আমার স্টমাকে একটা ইনফেকশন হয়। স্টমাকের ভিতরে 65% অলমোস্ট পচে যায় ইনফেকশনে। এটা অনেক পরে ফিল্টার হয়। তারপর অটোমেটিক যেটা করতে হবে, আমার সিঙ্গাপুরে আমার স্টমাক রিমুভ করতে হচ্ছে। হচ্ছে আমার 15% স্টমাক আছে, বাকি 80% স্টমাক নাই। ওদেরকে দেখানো দিতে হয়েছে। তো এটা একটা সিরিয়াস একটা ব্যাপার ছিল। তারপরে লাস্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আনফর্চুনেটলি আমার ব্রেনে একটা টিউমার ধরা পড়েছে বেশ কিছুদিন আগে। সো এখন এটা ট্রিটমেন্ট চলছে। টিউমারটা এখন খুবই ছোট। সো এটা এখন এরকম একটা সিচুয়েশনে আছে যে নন অপারেবল। এখন অপারেশন করা যাবে না, সার্জারি করা যাবে না, বিকজ ইটস স্মল টু অপারেট। সো এটা এখন 5 মিলিমিটার সাইজ আছে, 4 মিলিমিটারের মতন সাইজ হলে তারপরে আমার এই সার্জারিটা করতে হবে। এটা করতে গেলে আমার নেটের ভিতর দিয়ে ড্রিল করে স্কার্পের ভিতরে ড্রিল করে সেই পিরিয়ডের ড্রিল করার ভিতর থেকে ক্লিনিকটা সরাতে গেছে। ইটস এ ভেরি কি বলবো কমপ্লিকেটেড না হলেও খুব সিরিয়াস একটা সার্জারি। এখন ঘটনাটা হচ্ছে যে এসব কারণে
ভতিষ্ঠা একটা এপিসোড করতে গেলে আমাদের যে পরিমাণ সময় অথবা যে পরিমাণ খাটাখাটনি করতে হয়, মানে কোনো একটা জায়গায় ইনভেস্টিগেট করতে যাচ্ছি 3 রাত জেগে থাকতে হচ্ছে, অনেক দূরে এরকম জায়গায় যেতে হচ্ছে যেখানে প্লেন যায় না বা কিছু ট্রেন যায় না, আমাদের নিজেদের ড্রাইভ করে যেতে হচ্ছে, আমাদের থাকতে হচ্ছে। এই মুহূর্তে কি বেশ অনেকদিন ধরেই আমার পক্ষে এগুলো পসিবল না। আমি একটা জায়গায় ঘুরতে গেলাম, ঘুরে চলে আসলাম, দ্যাটস ডিফারেন্ট। আর ভতিষ্ঠার শুটিং অন্যরকম ব্যাপার। প্লাস আমরা যে নাটকগুলো নাটকগুলো বানাচ্ছি, এগুলো যেমন রাসেলও দেখেছে, সেও দেখে বলেছে যে এগুলো স্ট্যান্ডার্ড আমার মতো আগে অন্য বেটার। সো আমরা অ্যাকচুয়ালি অনেক খাতে একটা জিনিস করতে গেলে 5-7 জায়গায় বিয়ে করে, এই মুহূর্তে এটা করা খুব কঠিন। বাট দেন এগেন, যেহেতু আমরা কাজের প্রায় শেষের দিকে অলমোস্ট ডান, আমি সাকিব জীবন ডিসিশন নিয়েছি, যেহেতু আমার সার্জারিটা ইজ হোপফুলি, আমি 18 তারিখ আবার যাচ্ছি, তখন বলা যাবে। হোপফুলি আমার হাতে অ্যাটলিস্ট আরো 2-3 মাস সময় আছে সার্জারিটার। সো এরকম যদি একটা রেজাল্ট আসে যে 2-3 মাস পরে সার্জারি হবে, তাহলে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই নেক্সট 2 মাসের মধ্যে সব কাজটা শেষ করে দিয়ে আমি সার্জারিতে চলে যাব। তারপরে আমি হসপিটালে থেকে যেখানে থেকে ভর্তির মধ্যে রিলিজ হবে এবং এই ইয়ারই হবে ইনশাল্লাহ, অবশ্যই। এই হচ্ছে ব্যাপারটা। স্যার এতদিন যাদের মধ্যে অনেক কনফিউশন ছিল যে কেন এই ভর্তি আগাচ্ছে না, হচ্ছে না, এবং কেন আমি ঘুরতে আসতেছি না, এইগুলো ছিল কারণ। এনিওয়েজ, আজকে অনেকদিন আসার পর অ্যাকচুয়ালি বেশ ভালো লাগছে। সো আমার ফিজিক্যাল সিচুয়েশনের কথা আপনারা বললাম, আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন যে আমার মধ্যে সেরকম কোনো ইনভেস্টিগেশনে যায়নি। নতুন করে যে ইনভেস্টিগেশন গল্পগুলো বলবো ওগুলোর চান্স কম, বাট আমরা দু একটা ঘটনা বলবো। যেমন এটা কি ছোট একটা ঘটনা, সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমার বাসাতেই হয়েছে, আমি যেখানে থাকি। তো রাত্রেবেলা উইকেন্ডে রাতে আমরা যেটা করে মুভি দেখি, এটা আমাদের একটা আমি সাকিব জিবরান ফয়সাল আলী আমাদের যত ক্লোজ ফ্রেন্ডরা থাকে তারা আসে, আমরা কফি খাই, আড্ডা দিই, মুভি দেখি, এরকম হয়। একদিন এটা 1.5 মাস আগে হবে যে আমরা মুভি দেখতে বসছি, মুভিটা বড় মুভি একটা, মুভিটা চলতেছে মোটামুটি ভালোই, ফাইন চলতেছে। হাফ ওয়েতে যাওয়ার পরে হঠাৎ করে আরিফ বলতেছে এই সময় শব্দ পেয়েছেন? আমি বললাম যে হ্যাঁ, কোন একটা আওয়াজ পেয়েছি। সো ফাইসালকে জিজ্ঞেস করলাম, সে বললো সে আওয়াজ পেয়েছে। আমরা সবাই আওয়াজ পাচ্ছি, আওয়াজটা হচ্ছে ছাদ থেকে আসতেছে, এত ছাদে কেউ কোনো কিছু বাড়ি দিচ্ছে, দিয়ে ফ্লোরের মধ্যে বাড়ি দিলে কিছুটা যেরকম আওয়াজ হয়ে গেছে। তো ফার্স্টে আমরা মনে করলাম যে আচ্ছা, উপরে আমাদের একটা গার্ড ঘুমায় দিনে, যে চাকরি সেখানে হয়তো বসে উঠছে, হয়তো কোনো আওয়াজ পরে গেছে সামনে লাগবে, আমরা অতটা পাত্তা দিইনি। ব্যাপারটা এখানে শেষ হয়ে যায়। তারপরে এর বেশ কয়েকদিন পরের কথা, সেই অবস্থা রাত্রেবেলা সাকিব আমার বসে বলতে উপরে আওয়াজ হচ্ছে, আমার জন্য এর আগে আওয়াজ বসেছিল, ওইটা কিসের আওয়াজ? আমি বললাম যে দারোয়ান হয়তো কোনো আওয়াজ করতেছে। বলে যে ওই দিন মুভিতে আওয়াজ হলো, এটাই আজকেও এটা হচ্ছে, ব্যাপারটা কি? তারপরে আমরা উপরে গেলাম, উপরে যাওয়ার পর আমি সাকিব জিবরান আমার 3 জনে উপরে গেলাম, ছাদে গেলাম। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে সাকিব জিবরান আমি একসাথে আমার বাসাতে আসি, বিকজ একটা কারণ হচ্ছে আমি অসুস্থ হয়ে যাওয়ায় আমি বেশি জায়গায় যাওয়া হচ্ছে না। সো আমার বাসার উঠতেই কাজ হয়। সো সাকিব আর জিবরান মুভিং করছে আমার বাসায়, জাস্ট বিকজ ভতিষ্ঠা শেষ করতে হবে এই কারণে। এনিওয়েজ, আমরা রাতে ছাদে উঠলাম, ওঠার পর দেখলাম যে এখানে একটা গার্ডের রুম আছে, যেখানে গার্ডটা ঘুমায়, ওই রুম লক করা, আশেপাশে কোনো কিছু নাই যেখান থেকে আওয়াজ আসতে পারে বা কিছু। এবং তারপরে যেটা ভাবলাম যে হয়তো বা যেটা হচ্ছে যে আশেপাশের কোন একটা বাসা থেকে আওয়াজটা আসছে। তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা আওয়াজটা পাইনি, আমরা চলে আসছি। এরপরে আরো 2 দিন আওয়াজ হয়েছে, আমরা 2 দিন করে আসছি এবং প্রত্যেকবারই একই ধরনের আওয়াজ হয়। বাট না, এখন পর্যন্ত আমরা কোনো করতে পারি না। আমরা গার্ডটা সবাইকে ডাকছি, কাজের লোক সবাইকে দেখে দিচ্ছি যে উপরে রাত্রে আওয়াজ করে কমপ্লেন, মানে সবাই ঝাড়িয়ে দিচ্ছে, বলছে স্যার আমরা তো কেউ কোনো আওয়াজ করি না, এবং এটা ব্যবস্থা। তারপরে আমার বাসায় যে গাড়ি ছিল আছে দিতে, তার মধ্যে একজনকে আমি জিজ্ঞেস করছি যে ওরা থাকে একতলায়, সে আওয়াজ পাওয়ার পসিবিলিটি একটু কম। তারপর আমি জিজ্ঞেস করছি যে রাতে কিন্তু আওয়াজ পাওয়া যায়, বলে যে না আছে, মাঝে মাঝে পাই এরকম বাড়ির আওয়াজ পাই। সো আলটিমেটলি যেটা হয়েছে যে আমরা উপরে যাওয়ার পরে আমাদের উপরে কিছু কনস্ট্রাকশনের জিনিসপত্র ছিল। একটা জিনিসই পাইছি, সেটা আমার বেডরুমের ঠিক উপরে ছাদের মধ্যে আমরা যদি রড দিয়ে
বাড়ির অথবা রড দিয়ে ঘষি তাহলে যেরকম একটা স্কার্ট টাইপের হবে ফ্লোরের মধ্যে ওরকম একটা জিনিস, এছাড়া কিছুই নাই। বাট এটা আগে আমরা কোনো খেয়াল করিনি। বাট নেক্সট কয়েকদিন, নেক্সট 2 উইকস ধরে তো আমার কোনো আওয়াজ হচ্ছে না, আমরা বুঝতে পারছি না। বাট ডেফিনেটলি নেক্সট সময় আসলে আমরা আবার এটা আবার ডাবল চেক করবো যে ওখানে দাগ কি আরো বাড়ছে নাকি, তাহলে আবার বুঝতে পারবো যে ব্যাপারটা কি। সেটা ভৌতিক তেমন কিছু না, বাট জাস্ট একটা আওয়াজ। বাট যেহেতু রাত্রেবেলা হয় এনভায়রনমেন্ট অন্যরকম থাকে, একটু ব্যাপারটা একটু ভৌতিক হয়। যেদিন আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট যেদিন আমরা আওয়াজটা শুনলাম ওই দিন ভৌতিকই ছিলাম, আমার মধ্যে দেখছি হঠাৎ করে আওয়াজ। সবাই বলছিল যে এত রাত্রেবেলা ছাদের উপর পিটাবে, এটা কেন হবে? সো এই আওয়াজের কথা আসছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে একবার মাহের সে ওই মিউজিসে গিয়ে বাজে, কারণ মিউজিশিয়ানরা সবাই খুব তাকে ছিল, অ্যামেজিং গিটারিস্ট। সে একবার আমাকে একবার আওয়াজ শুনেছিল, আওয়াজটা কিছুটা এই সেম একই টাইপের। বলতো যে রাতে নাকি তার বাসায় এরকম বারান্দায় বা ছাদে কোনো একটা জায়গা থেকে আওয়াজটা আসে, কি জানে না, সে একদিন রেকর্ড করছে মোবাইলে। সো সেই আওয়াজটা যখন আমাকে শুনেছিল, আওয়াজটা কিছু সিমিলার ছিল। সো ইটস ইন্টারেস্টিং এই আওয়াজের ব্যাপারটা। আবার অনেক ধরনের আওয়াজ, যেমন পুরান ঢাকায় গ্যান্ডারিয়াতে আমাদের খেলার বাসা ছিল, ওই বাসায় ছোটবেলা আমি খেলতে গেছিলাম রাতে, সারাক্ষণ রাত্রেবেলা আমরা মার্বেল খেলার আওয়াজ পেয়েছি। এবং এটা নাকি খুব নর্মাল, এটা নাকি ওখানে হয়, অনেক বছর রেগুলারই হয়। সো ওরা বদল করে না। এখন আমরা আমাদের প্রিয় শুভের বাসায়, হ্যাঁ শুভের বাসায়, ওর বাসায় রেড ডটের শুভ, গাজী শুভ, ওনার বাসায় ওনার বাসায় তো আরো অনেক কাহিনী ছিল। মানে ওনার বাসায় অনেক প্রবলেম হয়েছে। ইনফ্যাক্ট লাস্ট যে একজন এসে তাদের বিছানার তোষক কেটে ভিতর থেকে টানিয়ে বের করছে, এই চারটা কাহিনী ছিল। ওনাদের বিল্ডিং উপরের তো 6-7টা ফ্লোর নিচে, ওখানে আই থিঙ্ক সার্ভেন্ট কমিটেড সুইসাইড। ওখান থেকেই একটা সার্ভেন্ট সুইসাইড করছিল বাথরুমে। আচ্ছা, সুইসাইড করার পরে তারপরে ওখান থেকে ওদের বডি ব্যাটার করা হয়েছে, পুলিশের শেষ কিছু, তারপরে এরকম একটা জিনিস হয়েছিল। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। এবং তারপরে তাদের বাসায় অনেক প্রবলেম আছে। শুভরাই নাই, শুভরাই পারমিশন ছাড়া কিছু বলা যেতেছে না। বাট আমরা যেটা করতে পারি, শুভরাই এটা খুব ভালো আসতে পারি, উনি বলতে পারবো। একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি যে দীর্ঘ একটা সময় দেশের বাইরে ছিলেন চিকিৎসার কারণে, সেই সময় তো একদম একা, মানে অনেকটা সময় একা থাকতে হচ্ছে। ওই সময় কোনো কিছু ঘটেনি বা এরকম? এখন আমার ব্যাপার হচ্ছে যে আমাকে অনেক জায়গায় জিজ্ঞেস করে যে খালি আপনার সাথে এরকম হয় কেন, আমার সাথে এরকম হয় কেন, এটা একটা এক্সপ্লেনেশন দুটো আছে। একটা হচ্ছে যে আমি পাগল, আমি ইমেজিন করি। আর আরেকটা হচ্ছে যে স্পিরিট ওয়ার্ল্ড অথবা ওই যে জিনদের, আমি জিন বিলিভ করি, সো জিনদের আলাদা একটা ওয়ার্ল্ড আছে বা আলাদা একটা জায়গা আছে। সো there are some people যারা জিনদের সাথে কমিউনিকেট করতে পারে, আবার কিছু জিন আছে যারা মানুষের সাথে কমিউনিকেট করতে পারে। সো মেবি আই এম ওয়ান অফ দেম। মানে ইনফ্যাক্ট আমি ইদানিং আমি মোটামুটি বিলিভ করি যে আই এম ওয়ান অফ দেম, বিকজ নাহলে এরকম সিচুয়েশন হওয়ার কথা না। এবং আমি 5 বারের মধ্যে অ্যাটলিস্ট একবার আমি, যেমন রাসেল সে মনে করি যে তোমার সাথে আমি বললাম যে রাসেল চলো তোমার আমি কিছু এক্সপিরিয়েন্স করাই দিই। হ্যাঁ, তোমার 5 বার নিয়ে গেলে একবার না একবার তুমি এক্সপিরিয়েন্স করবাই, এটা আমি লিখে দিতে পারি। তুমি অ্যাটলিস্ট টের পাবা যে সামথিং ইজ রং। আচ্ছা, আমি একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা ফ্রেন্ড ইয়ে থেকে আসছে, ওই দেশের বাইরে থেকে আসছে, আমার বাসায় এসে উঠছিল। ওঠার পর সে তার গেস্ট রুমে উঠছে, গেস্ট রুমে থাকে। তারপরে সে রাত্রেবেলা হঠাৎ করে ভয় পেয়েছে, হ্যাঁ দরজা নক করছে। আমি দরজা খুঁজছি, শোন ভাই আমার রুমে একা একা থাকতে ভয় লাগছে, কি বলবো? আমি বললাম যে তোমার ভয় লাগে, তুমি আমার রুমে আসো, আমার রুমে কাজ আছে, আমার সেটা অনেক বড়, যে ঘুমাতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সেরকম অনেকেই খামাখি ভয়টাই পায়। সো ও যখন আমি শুয়ে আছে, তখন আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমার তখন বেডরুমটা ছিল একটু ছোট, এখন আমি বড় করছি। তখন একটা পার্টিশন ছিল, একটা গ্লাস ছিল দরজার, ওদিকে বাথরুমে যেতে হতো। হঠাৎ করে আমার মনে হলো কি যে ওদিক থেকে ক্রস করবো এটা। আমি থাক করে এখানে তাকাইছি, তাকে আমি সাথে সাথে দৌড়ে এখানে গেছি। তা আমার ফ্রেন্ডটা বলতে শুনতে কি হচ্ছে, আমার মনে হলো হ্যালুসিনেশন বা কিছু, যে হাইটে কেউ যাচ্ছে, বাট ওদিকে দিয়ে যাওয়ার কোনো ওয়ে নেই, আমাদের রুম দিয়ে যেতে হবে ওই সাইডে যেতে গেলে। তো গিয়ে এরকম কিছু নাই। আমি যখন আসছি এই সাইডে আসার সাথে সাথে যে আমার ওই ফ্রেন্ড ভয়ে কাঁপতেছে, বলতেছে শুনবেই ফুলের মধ্যে আওয়াজ হচ্ছে, গ্লাসের মধ্যে আওয়াজ হচ্ছে। গ্লাসটা হচ্ছে কি আমার একটা গ্লাস দিয়ে একটা বিল্ডিং র্যাক ছিল।
যেমন আওয়াজ হচ্ছে এবং তুই কাজে খুব নকল মানে সে প্রচন্ড ভয় পেয়েছে। তারপরে আমি বলছি কোনো অসুবিধা নেই, তুমি বিছানায় আমার গ্লাসটার কাছে হচ্ছে সোফাটা ছিল, কোনো অসুবিধা নেই, তুমি বিছানায় ঘুমাও, আমি সোফাতে ঘুমাচ্ছি, কোনো প্রবলেম নেই। ফ্র্যাঙ্কলি স্পিকিং পার্সোনালি আমার এইসব নিয়ে আর কোনো ভয় লাগে না। আমার একটা সময় খুব ভয় ছিল, সামহাউ ভয়টা চলে গেছে। আমার ফিয়ার অফ ডেথ খুব কম। অ্যাকচুয়ালি ফিয়ার অফ ডেথ কম থাকলে কিন্তু এসব ভয় খুব কম। আলটিমেটলি কি হবে, ঢুকে এসে আমার ঘাড় মটকে খেয়ে ফেলবে, মানে যদি এরকম একটা জিনিস চিন্তা করে। সো ব্যাপারটা অনেকটা ওরকম। সুমন ভাইয়ের সাথে ডেফিনেটলি কিছু একটা আছে, বিকজ আমি যখন ফার্স্ট এই সুমন ভাইয়ের বাসায় মুভিং করি আমারও কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি জানি না, আই ডোন্ট রিমেম্বার ইফ আই শেয়ারড ইট হিয়ার। I had some really bad dreams, I had some bad experiences. রাতেবেলা ঘুম থেকে খুব বাজেভাবে উঠতাম। ওটা এন্ড রেজাল্ট হচ্ছে গত 3 মাস না 4 মাস ধরে আমি সারা রাত টিউবলাইট জ্বালিয়ে দিতাম। এটা আমার লাইফের ফার্স্ট। এখন আমি কল্পনাই করতে পারি না যে ওই রুমে টিউবলাইট বন্ধ করে দিতে হবে। সো যারা আমাকে চিনে বা যারা ভূত ফিল্ম শুনে রেগুলারলি ওরা জানে যে আমি এইসব ব্যাপারে একটু স্কেপটিক্যাল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কথা হচ্ছে রাতে আমার ঘুমটা দরকার, বিকজ পরে দেবো অফিস করতে। আমি এখন সাইন্টিফিক হতে গিয়ে ঘুমটুম হারাম করে দরকার নেই আমার। আর একটা মজা করার কাছে সুমন ভাইয়ের যারা পুরনো ফ্রেন্ড, এন্ড লট অফ দেম আর ম্যারিড, এখন বিয়ে করছে। সো ওরা যখন সুমন ভাইয়ের সাথে রাতেই যাই, সব অফিস টফিস করে রাতে গিয়ে উইকেন্ডে আড্ডা দেওয়াই। সো যারা কাপল ফ্রেন্ডস, মানে বউ আছে সাথে, ওরা কেউই সুমন ভাইয়ের কোনো রুমে একা যায় না। আচ্ছা, মেয়েগুলা একটাও একা যায় না। মানে ইনফ্যাক্ট গতকালকে আমাদের কমন ফ্রেন্ড সুমন ভাইয়ের পুরনো ফ্রেন্ড ওরা আসছিল, ও ব্যাগ ফেলে আসছে সুমন ভাইয়ের রুমে, আমরা কফি রুমে বলে আড্ডা দিচ্ছি, সে গেলই না ব্যাগ গেলই না। আর ওকে আমরা হাসাহাসি করলাম, গালি দিলাম, পচাইলাম, মানে বহুত কিছু করছি। ও বলে তোমরা যা খুশি করো, আমরা ব্যাগ আনবো, আমি যাবো না। Skeptical as you are, we both saw something. ওটা দিয়ে আমি বলে শেয়ার করছিলাম। আমার কথা হচ্ছে যে আমার ইদানিং মনে হয় যে হয়তো বা হ্যাঁ ব্যাপারটা আমার সাথে কোনো একটা ব্যাপার যে কারণে জিনিসগুলো হচ্ছে। বাট আমি অনেকভাবে সাইন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি। আমি অশিক্ষিত লোক না, আমি শিক্ষিত, আমি পড়াশোনা করছি, আই এম এডুকেটেড ফ্রম গানা। এখন ঘটনা হচ্ছে যে আমি ধরে নিলাম যে আমার মানসিক সমস্যা আছে, আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতেছি বা কিছু একটা, কিন্তু আমার সাথে আশেপাশের মানুষজন অনেক কিছু এক্সপিরিয়েন্স করে। 2 দিন আগে আসছিল রাসেল, ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, ওয়ারফেজের রাসেল, যারা মিউজিশিয়ানরা বা মিউজিক লেভেলে সবাই গাইছে এবং কিবোর্ডিস্ট। সে ভয়ঙ্কর, সে তার আঙ্কেলের শরীর খারাপ ছিল, সে দেশে আসছিল, 2 রাত আমার বাসায় ছিল, লাস্টের রাতেও ছিল। তো ওর সাথে আমি কথা বলতেছি, আমি বলতেছি যে দেখ ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে যে এখন যদি আমি চিন্তা করি যে আমি চাই যে এখন রুমের মধ্যে কোনো একটা কিছু এক্সিস্টেন্স হোক, তাহলে হয়তো বা হবে। তখন রাসেল বলছে যে সামথিং বিলিভ করি না, এমন ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ বিলিভ ইট অর নট, ইউ ক্যান ফিল সামথিং, তুমি কিছু একটা ফিল করবে যে সামথিং ইজ হিয়ার। এবং রাসেল বসে থাকা অবস্থাতে এটা 45 মিনিটের মধ্যে সে বলছে যে হ্যাঁ আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হয়েছে, রুমের নিঃশ্বাস ভারী, মানে বাতাস ভারী হয়ে গেছে। মানে সেম কথা একজন নেই, এর আগে আরেক ফ্রেন্ড আমাদের বলছিল সেম জিনিসে। মানে জিনিসটা এরকম হয় যে কোনো কোনো সময় রুমটা গরম হয়ে যায়, আর কোনো সময় টেম্পারেচার বেড়ে যায়, পুরাই আনলাইক হলিউড মুভিজ যেখানে দেখা যায় রুম ঠান্ডা হয়ে যাবে। আমার কাছে যতবার সাকিব আমি জীবন আমরা এক্সপিরিয়েন্স করেছি রুম গরম হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মানুষজন ফিল করে যে মানুষজনের নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হয়। এখন এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি মাথায় না হয় প্রবলেম, আমার সবার তো আর মাথায় প্রবলেম না। সো ডেফিনেটলি আমি বলবো না এখানে জিন ভূতের ব্যাপার আছে, কিন্তু আমি এটাও বলবো না যে জিন ভূতের ব্যাপার নাই। সাইন্টিফিক হয়তো বা কোনো একটা এক্সপ্লেনেশন আছে যেটা আমরা এখন দিতে পারতেছি না, 10 বছর পর আমরা হাসবো আচ্ছা এটা আসলে এই ব্যাপার। তো অলরেডি ইউজুয়ালি এমসিস করে নেয়, গল্প কথা শুরু হয়ে গেছে যে মিলতেছে না, তো ইউজুয়ালি এমসিস করে, তাই না? সো সামনে আরো অনেক কিছু হয়তো হইতে পারে। বাট দেন এগেন আমি এতটুকু বলতে পারি যে অনেক স্কেপটিক্যাল মানুষ আছে, অনেকে আছে, যে কেউ হোক 5 বারের মধ্যে 1 বার আমি হিট করবো তার, মানে এটা হবেই, বিকজ এটা হয়ে আসতেছে নেক্সট অনেকবারই আমি দেখছি। এবং সাকিব ভাই শুরুতে যখন একদম মানে যখন শুরু করেছিলাম আমরা, তখন যেভাবে বলতেন, পরে সাকিব ভাইয়ের এক্সপেরিয়েন্স শুনে মনে হচ্ছে যে না সাকিব ভাইয়েরও এই জীবনেও এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, এবং মানে ব্যাপারটা হইতেছে যে এটা যে আমরা সিরিয়াসলি অফিসিয়ালি যখন আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি ভূত এখন ভৌতিস করবো,
আমরা তিনজন যখন একসাথে হয়েছি, আমি এগুলো করতেছি সে কত 8 বছর ধরে, এইসব বোঝে গেছে, অনেক কিছু করছি, বাট যখন সিরিয়াসলি আমরা তিনজন মিলে জিনিসটা ফলো করে যখন শুরু করছি, এরপর থেকে কিন্তু আমাদের লাইফে অনেক খারাপ খারাপ টাইম গেছে। আমার যাচ্ছে, আমি আমার লাস্ট 1.5 বছর ধরে আমি গোইং থ্রু হেলথ রিগার্ডিং মাই হেলথ, এবং আমার ডক্টররা বলতেছে যে আমার কিডনি, আমার হার্ট পারফেক্ট, মানে আমার হার্ট বিট নাকি হার্ট রেট নাকি একটা অ্যাথলেটের মতন, যদিও আমি রেগুলার এক্সারসাইজ করি না, কিন্তু আমার সব এরকম সব বিরাট সব প্রবলেম হচ্ছে যেগুলোর জন্য খুব সিরিয়াস লেভেল সার্জারি করতে হচ্ছে। আমার লাস্ট সার্জারিটা কিরকম সিরিয়াস লেভেল আমি একটা আইডিয়া দিই। এটার খরচ হচ্ছে 60,000 প্লাস সিঙ্গাপুর ডলার। সো মানে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম এটা কোন লেভেলের সার্জারি। মানে এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সার্জনস আমার সার্জারিটা করছে। আমার এই সিঙ্গাপুরে $1 হচ্ছে 70 টাকা। হ্যাঁ, সো ইটস নট চিপ। সো এরকম সব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে। আমার কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড বলছে যে শোন ভাই, আপনি এইসব বাদ দিয়ে দেন, আপনারা গান বাজনা করতেছিলেন, গান বাজনা করেন, এটা ভালো লাগছে না। আমাদের সাথে একটা ফকির টাইপের একটা লোকের কথা হয় মাঝে মধ্যে, ওকে নিয়ে আমাদের যেখানে যে লাস্ট মিনিস্ট্রি যাওয়ার কথা, তার সাথে মাঝখানে কথা হয়েছে, বলছে যে সেম জিনিস বলেছে যে আপনারা এগুলোতে একটু বন্ধ করেন, এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, আপনারা যেখানে যাওয়ার কথা ওইখানে এখন যান। মানে এই টাইপের অনেকে অনেক কিছু বলছে। ইনফ্যাক্ট আমাকে এক এক্স বুয়েট প্রফেসর, অনেক বয়স্ক, অনেক রেসপেক্ট করি, উনি প্রচন্ড মুসলিম টাইপের, কিন্তু উনি কিন্তু ওয়ান অফ দ্য মানে উনি আবার সায়েন্টিস্ট, মানে জিনিসটা অনেকের কাছে কন্ট্রাডিক্টরি মনে হয়, বাট ইটস এ ভেরি ইন্টারেস্টিং গাই। হি অলসো টোল্ড মি দ্যাট যে আমার আশেপাশে কিছু একটা আছে এবং এটা ডিস্টার্ব করতেছে, সো ইটস বেটার এটাতে আমরা একটু ব্রেক দিই। এইটা স্পেসিফিক ভূতের কথা বলে নেই, যে আমি যাতে একটু বেশি শুনে চলি। এবং এই কথা উনি খালি ওনার মুখ থেকে শুনিনি, আমি 2-3 জনের মুখ থেকে শুনছি। বাট যেটাই হোক, আমার ফ্রেন্ডরা জানে আমার মতন স্টাবর্ন মানুষ খুব কম আছে। আমার কথা হচ্ছে যেটা শুরু করছি আমরা শেষ করবোই, ভৌতিস আমরা শেষ করবোই, ভৌতিস টিভিতে অন এয়ার হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। সো আমার শরীর যত খারাপ হোক নাই হোক, আমরা এখন ভয়ঙ্করভাবে কাজ করতেছি, যদিও আমি অসুস্থ, তারপরেও বাসায় বসে যতখানি কাজ আগানো যায় আমরা এখন আগাচ্ছি। সো দ্যাট 2 মাসের মধ্যে জিনিসটা শেষ করে দিয়ে আমি সাকিব জীবনের হাতে বুঝাই দিয়ে আমি চলে যাবো। আমি আমার সার্জারিতে চলে যাবো, আমার সার্জারি হবে, তারপরে সার্জারির পরে যাই হোক নাই হোক ওটা পরে দেখা যাবে। আচ্ছা, ডেফিনেটলি। এরকম কোন ঘটনা আছে নাকি যে যেটা আসলে আপনারা শুটিং করছেন না, বা বলা যাবে এরকম কোন ধরনের? ফ্র্যাঙ্কলি স্পিকিং, লাস্ট এই যে আমি অসুস্থ হওয়ার পরে ঢাকার বাইরে এরকম হয়েছে যে 2বার আমরা ইনভেস্টিগেট করতেই বের হয়েছি, বাট আমার অসুস্থতার কারণে আবার ব্যাক করতে হয়েছে। আমি লাস্টে 2বার ঢাকার বাইরে গেলাম, 2বার আমার গাড়ি নষ্ট হয়েছে। রাত 2টা-3টার সময় ফেসবুকে স্ট্যাটাসও দিছি যে অ্যাডভেঞ্চার হচ্ছে, গাড়ি নষ্ট। বাট উইয়ার্ড সিনারিও হচ্ছে 2বারই গাড়ি ওয়ার্কশপ থেকে পুরোপুরি ঠিক করে এনে আমার বাসায় দেওয়া হয়েছে, তারপর আমি গাড়িটা নিয়ে বের হয়েছি এবং গাড়ি নষ্ট। কয়েকদিন আগে আমি নতুন একটা গাড়ি দিয়েছি, ব্র্যান্ড নিউ কার। আসার সময় হঠাৎ করে গাড়ির চাকার রিং ভেঙে গেছে। আমরা কয়েকদিন ছিলাম, জাস্ট গাড়ি রাস্তা থেকে 2 ফিট নিচে নামছে আর উঠছে। একটা গাড়ি সাইড দিয়ে, একটা বাস আমাকে সাইড দিচ্ছে, আমি তাকে ওভারটেক করতে গেছি, সে আবার চাপাই দিচ্ছে। সো আমার গাড়ি নিয়ে পাশে নামতে গেছিল, বাট এটার জন্য 2টা রিম ভেঙে গেল। মানে উইয়ার্ড জিনিস হচ্ছে। বাট এসইভি নিয়ে তুমি অফরোড ধাম করে গেলে রিম ভাঙার কথা। হ্যাঁ, এবং রিম বেগে নিচ্ছে আর কি। মানে বললো যে এটা হইলো কেমন, মানে আশপাশেই একটা ইয়ে ছিল, ওয়ার্কশপ টাইপের ছিল হাইওয়েতে, মানে খুব ছোটখাটো একটা ওয়ার্কশপ। ওরা ছিল দেখে আমরা বাইচে গেছি, ওদের আনায় ঠিকঠাক করে আমরা ইয়ে করছি। সো হ্যাঁ, মানে আমি ওই ব্যাড লাকটাকে আমি এগুলো বিলিভ করি না, এগুলো বিলিভ ইন লাক টাক, এগুলো হাবি যাবি, যেটা আবার সবকিছুর পিছনেই আমি কোইন্সিডেন্সও বিলিভ করি না। আমি বিলিভ করি যে আমরা যেটা করতেছি বা কোনো একটা সবকিছুর পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। ডেফিনেটলি এটার পিছনে কোনো একটা কারণ আছে। তো খারাপ টাইম যাচ্ছে, এবং খারাপ টাইম গেলে আমি একটা কথা সবসময় বলি, খারাপ টাইম আসছে বিকজ সামনে ভালো একটা টাইম আসবে এই কারণে। তো ভালো টাইমটা হচ্ছে ভূতিস আসবে, ভূতিস হিট করবে, এবং যে কারণে করছিলাম একটা নতুন একটা ক্রিয়েট হয়েছে অলরেডি। ভূত এফএম, থ্যাঙ্কস টু ভূত এফএম, অনেক বড় একটা ভূত কালচারটা চলে গেছিল আমাদের এখান থেকে। এই কালচারটা ছিল না। অনেকে আবার বলতেছে ভূত কালচার হবে কি, এটা তো অবাস্তব একটা জিনিস। এটা আবার কালচার কি ভাই? বাস্তব জিনিস কোনটা? আমরা কি তাহলে ওই কালচারটা বেছে নিব যে হাজব্যান্ড এন্ড ওয়াইফ এর মধ্যে দুজনই পরকিয়া করতেছে, শাশুড়ি অনেক বেশি কমপ্লিকেটেড,
বা আমরা টিভিতে নাটকে যেসব জিনিসপত্র দেখতেছি, হিন্দি নাটকের সময় দেখানোর সময় তো, ইন্ডিয়ান নাটকগুলো দেখানোর সময় তো কোনো মানুষের তো দেখি যে টিভির পাশ থেকে সরেই না। সো ওই কালচারটা কি ভালো? ওই কালচারটারে এত অ্যাপ্রিসিয়েট করে আমাদের ভূত কালচার সরানোর তো কোনো মানে নেই। ছোটবেলায় আমরা বড় হয়েছি ভূত কালচার নিয়ে, ছোটবেলায় বাপ মানে ভূতের গল্প বলতো, মাছ চুরি হওয়ার গল্প বলতো, মজা ছিল। সো এই কালচার, সব ভূত কালচার আগে ছিল না। ওই ভূত কালচার রেডিও ফুর্তি, ভূত এফএম আর ভূত মিলে আনছে। আমরা খুব প্রাউড এটা বলতে, এবং এই ভূত কালচার আমরা চালাই যাবো যতদিন বাইচে আছি, সোজা কথা। হ্যাঁ, যত যাই হোক সেটাই, বিকজ এই যে যতই ফ্র্যাঙ্কলি স্পিকিং, যতই গানা বলি আর যাই বলি, নতুন কালচার কিন্তু একটা আসছে। কিন্তু আমরা যতই হাসি, আমি বলবো যে হ্যাঁ অনেক ভালো ভাই, আপনি যা করতেছেন, নাম মেনশন করতেছেন না, ভালো করতেছেন ভাই, চালাই যান। অ্যাটলিস্ট আমরা হিন্দি সিনেমা একটু কম দেখবো, এই টাইপের জিনিস হলো। As if I'd rather see a Facebook meme cartoon regarding Ghana bhai rather than Salman Shah. No, Salman Shah. Salman Khan. সালমান শাহ তো জোশ ছিল আমাদের। Salman Shah তো আমাদের ছিল, সিলেটি। হ্যাঁ, So no, ওইটাই। But I'd rather see a cartoon about a Bengali than a cartoon about something. হ্যাঁ। সো যেদিন যেদিন আমাদের নিয়ে ফাইজলামি করা হয়েছিল, আমরা উই ফেল প্রাউড। আমাদের 21শে ফেব্রুয়ারির ইস্যুতে ভৌতিক মজা করতেছে, ভূতে নিয়ে মজা করতেছে, রাসেল মনে আছে আমাদের সবাই। হ্যাঁ, আমরা সবাই আমাদের কাভার পেজে এই ছবিটা দিয়ে রাখছিলাম। মানুষজন সেটা হচ্ছে ভাই সবকিছু নিয়ে চেপতে হয় না, এই এনি কাইন্ড অফ পাবলিসিটি ইজ এ গুড পাবলিসিটি। যদি পাবলিসিটির ইয়ে দিয়ে চিন্তা করো। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে আই এম প্রাউড, ছোটবেলায় যে উন্নত ম্যাগাজিন দেখে পড়তে পড়তে হাসতে হাসতে বড় হয়েছে, ওই ম্যাগাজিন আমাদের পাত্তা দিচ্ছে, আমাদের পাত্তা দিচ্ছে। আমি প্রাউড, আই ফিল প্রাউড। সো ওইটাই হচ্ছে ব্যাপারটা, আমরা যেখানে মজা নেওয়ার এখানে আমরা মজা নিব, এখানে মজাই মনে দিচ্ছি, এখানে আমরা কারো ছোট করতেছি না বা ইয়ে করতেছি না, সেটাই। গানা যদিও মাদার ইজ নট ফ্রম রাশিয়া, রাশিয়া, ইটিং বাংলাদেশে। আচ্ছা, আমরা তাহলে একটা ঘটনায় যাই নাকি? ঘটনায় যাওয়ার আগে জাস্ট বলি, সুমন ভাই রিসেন্টলি আবার চিরাং গেছিল রিল্যাক্স। ওখানে আমরা বেসিক্যালি 2বার হচ্ছে আমার লাইফে, যেখানে সুমন ভাই রিফিউজ টু টেক the two of us, Jibar and me, to a house. So ফার্স্ট টাইম হয়েছিল যেখানে আমাদের লাস্ট ইনভেস্টিগেশন করা কথা, যেটা আমরা বুঝতে পারছি না। সো ওটা আমরা সন্ধ্যাকে 1 বছর আগে উই চেঞ্জ হিজ মাইন্ড। এখন আবার সন্ধ্যাকে নিয়ে আবার একটু কথা বলা শুরু করছি, তারপর ওটা হচ্ছে পারছি। রিসেন্টলি চিরাং থেকে উনি কিছু, মানে আমি এক্সপিরিয়েন্স নামে একটা ঘটনা ফিরে আসছি। আচ্ছা, উনি আসে প্রথমে বলছে যে একটা ভাষা রেখেছি, আমি জীবন তো ইমিডিয়েটলি আপনার ভালো হন, তারপর সবাই যাবো, সবগুলো নাটকে যাবো। আমরা সিরিয়াস হাউকাও করছি সবাই। আমি বলছি যে না, আমি গেলে একা যাবো, জায়গাটা মানে জায়গাটা কি, আমি কাহিনীটা বলি, আমি নামটা মেনশন না করে বলছি। প্রধান স্টেজ চিটাং অনেকে শুনছে, আমি জানি, তারা সবাই বুঝে গেছে আমি কার কথা বলছি। আমরা ইনফ্যাক্ট তারা চিনেও, ও মনে ও আওয়াজ করছে তাদের মধ্যে আমার কাছে, আমাদের একটা ফ্রেন্ড ইনফ্যাক্ট বান্ধবনে আমাদের সাথে গেছিল কয়েকদিন আগে। এনিওয়েজ, ওদের বাসায় নিয়ে একটা কমপ্লেন ছিল যে আশেপাশের নেইবার, আমি যখন শুনছি যে নেইবাররা কমপ্লেন করতে যে রাত্রেবেলা নাকি বরাবর আওয়াজ শোনা যায় ওই বাসার থেকে। বাট ওরা কিছু শুনতে পারে না, এই টাইপের কমপ্লেন বাসার মধ্যে এটি হাবি জাবি চলতেছে। এরকম ভাবে যাচ্ছে বাসায়, মাঝে মধ্যে এরকম আওয়াজ হয়, মাঝে মধ্যে একটু এই হয়, মানুষজন কমপ্লেন করে। তারপরে ওই যেটা করা হলো যে অনেকের সময় ওই যে কি জানি বলে একটা বাসা বাদ দেয়, বন্ধ করে বাসা বন্ধ করে, এরকম বন্ধ করা হলো। তারপর জিনিসটা মোস্টলি থেমে গেল, কি থামে আমি ছিল না, বাট তারপর থেকে গিয়ে কম। বাট রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যেটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। সেটা হচ্ছে ওদের বাসায় খালি ছেলেটাই ছিল, আমাদের ফ্রেন্ডটা যে সেই ছিল, বাবা মা তখন বাইরে, দেশের বাইরে, আর কেউ নাই। তো বাসায় ডাকাতি হয়েছে, ডাকাত আসছে, 7 জনের মতন ডাকাত আসছে, বাইরে হয়েছে, কয়জন আমার একসাথে মনে নেই। ডাকাত আসে, আসার পর ডাকাতি করছে, সব পিছনে নিচ্ছে, নেওয়ার পরে যা নেওয়ার নিয়ে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে আমার ফ্রেন্ড সাথে সাথে কল দিচ্ছে পুলিশকে, তো পুলিশ আসছে, আসার পরে তারা এসে ড্রয়িং রুমে এসে বসছে। তো বসার পরে বলতেছে যে কি কি দিচ্ছে, যে সব যা যা হয় আর কি, যেসব ফর্মালিটিস হয়, যে কয়জন আসছিল, কি আসছিল, এইটাই সব ডিটেল নিল, সব দেখলো, কত টাকার জিনিসপত্র নিচ্ছে। পুলিশ অনেক কম ছিল বাসায় একটা রুম ঘুরছে, দেখছে যেখানে যেখানে যা যা হয়েছে, দেখছে দেখে চলে গেছে। চলে যাওয়ার পরে সে দরজা লক করছে, সে হঠাৎ করে তার কিউরিসিটি, সে তাদের দাদা দাদুর রুমে গেছে, যে মানে এটা বোধহয় কোনার রুম বা কিছু। ওই রুমে গিয়ে দেখে একটা লোক মাটিতে পড়ে আছে,
আচ্ছা, আনকনসিয়াস, এবং সে তখন অবাক হয়েছে যে এটা তো ওয়ান অফ দোজ মানে ডাকাতদের মধ্যে একজন ওখানে পড়ে আছে। দিস ইজ এ ট্রু স্টোরি, কিন্তু এটা যেটা হয়েছে পেপারে আসছে। এবং সে তখন গিয়ে ধরে সে টের পেয়েছে যে লোকটা বেঁচে নাই, মারা গেছে। হ্যাঁ, এবং সাথে সাথে সে আবার কল দিচ্ছে। কল দেওয়ার সাথে সাথে আবার পুলিশ টুলিশ আসছে। সাথে এখন তো সিনারিও অন্যরকম, যে একটা লোক মরে পড়ে আছে বাসায়, তো তুমি কি করছো, তো তার গিয়ে ধরছে যে কি ব্যাপার, ইংরেজ যাবতীয় কাহিনী। এবং আলটিমেটলি বের হচ্ছে যে হ্যাঁ এটা ডাকাতেরই একজন ডাকাতের মধ্যে একজন, সব ডাকাত চলে গেছে, সে কোনো কারণে যায় না, ওই ডাকাত টের পাইছে নাকি, এরকমই হয়েছে যে ওরে কি ডাকাতটা মাইরে চলে গেছে নাকি, বাট মোস্ট প্রবাবলি হার্ট অ্যাটাকে মারা গেছে বা কিছু, হি স সামথিং অর সামথিং লাইক দ্যাট। ওই ফ্রেন্ড তো জানে যে এই বাসার মধ্যে অনেক কিছু হয়, সে বলতেছে যে হয়তো বা কিছু একটা দেখছে বা কিছু এরকম একটা ব্যাপার স্যাপার, সে আর ঝড়টা নিতে পারে না, এবং ওই গুলো অনেক প্রবলেম হয়। সো এনিওয়েজ এই নিয়ে অনেক কেস অনেক কিছু চলতেছে এখনো। তো যাই হোক, ওই বাসায় রাত্রেবেলা স্বাভাবিকভাবে এখন থাকতে তার ফ্রেন্ডের ভয় পেতেছে। কয়েকদিন আগে সে তার আরো কয়েকটা ফ্রেন্ডকে নিয়ে গেছে যে তোরা সব আমার বাসায় চল, একসাথে আড্ডা দিই, রাত্রেবেলা একসাথে থাকবো। সবাই বসে আছে, ঠিক আছে। সো 5 জন মিলে গেছে, সো 5 জনে এক রুমের মধ্যে বসে আড্ডা দিতেছে এই অবস্থা। সো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, সে ওই ফ্রেন্ড করে তো ওই রাতে যেটা হয় যে ফোন করে কথা বলতে, সে ড্রয়িং রুমে গেছে। তো ওই ছেলে মানে কিছু ছেলে থাকে না যে অনেকক্ষণ ফোনে কথা বলতে থাকে, মানে রাত্রেবেলা ওরকম। তো ওই ছেলেটা গেছে কিছুক্ষণ যাওয়ার 5-10 মিনিট পরে চলে আসছে। তো ওটা ওদের একটু চোখে লাগছে যে কেন চলে আসলো। তারপর আরেকটা ফ্রেন্ড কোনো একটা কারণে ড্রয়িং রুমে গিয়ে বসছে ওই রুম থেকে, সে কিছুক্ষণ বসে থেকে আসা তার ফ্রেন্ডরা বলছে কি আমার ভয় লাগতেছে, ওই রুমটা কিছু একটা আছে, সামথিং ইজ রং ড্রয়িং রুমের মধ্যে। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে চল সব একসাথে যাই। সবাই একসাথে গিয়ে বসছে 5 জন। তো যেই ছেলেটা ওই বাসায় থাকে, ও তার ঠিক অপোজিটে যে বসছে, সে বলছে যে সুমন ভাই কসম আমি নিজের চোখে দেখছি যে একটা ছায়াটা হচ্ছে তাকে হাতের ছায়া, সেটা আস্তে আস্তে তার ঠিক অপোজিটে যে ফ্রেন্ডটা আসছে ওটার পিছন দিকে একটা ছায়া এসে আস্তে আস্তে ওর ঘাড়ের এখানে এসে গলার দিকে আসতেছে, মানে একটা ছায়া এসে ওর গলাটা চেপে ধরবে। এবং কোনো মানে মানুষ নাই, শুধু একটা হাতের ছায়া, একটা শ্যাডো, আর কিচ্ছু না। এবং সে ওইটা দেখে এরকম ভয় পাইছে, ওই ফ্রেন্ডটা বলছে কি হয়েছে, কিন্তু ওই ফ্রেন্ডটা কিন্তু কিছুই ফিল করতেছে না যে ওর গায়ের উপর দেখা যাচ্ছে গলা চেপে ধরার চেষ্টা করতেছে। তখন বলছে না এখান থেকে চল বলে টান দিয়ে ধরে নিয়ে চলে গেছে। ওখান থেকে তারা সবাই শুয়ে আবার আরেক রুমে গেছে, আরেক রুমে গিয়ে শুয়েছে। এবং সারা রাত 5 জন ওই এক রুমের মধ্যে ছিল। এবং রাত্রেবেলা সবাই ঘুমানোর চেষ্টা করতেছে, একটু পরে ঘুমাইতে গেছে। তার কিছুক্ষণ পরে সকালের দিকে, যেমন সকাল হয় নাই, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ওদের মধ্যে একটা ছেলে আছে যে এইসব কিছু বিশ্বাস করে না, থাকে না অনেকে এগুলো কিছু বিলিভ করে না, ও সবকিছু সাইন্টিফিক ব্যাখ্যা দেয়। ও ঘুম ভেঙে গেছে, ও তাকায় দেখে কি যে ও চোখ বড় বড় করে ওর দিকে তাকায় আছে, বলে যে দোস্ত কি হয়েছে কি হয়েছে, বলে যে তুই শুনতেছিস আওয়াজ শুনতেছিস। এবং তারপরে আওয়াজ শুনলো যে একটা চিৎকারের আওয়াজ, অ্যাজ ইফ একটা মেয়ে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিতেছে, ওর মুখটাকে চাইপা ধরে রাখছে, ঘর ঘর একটা আওয়াজ আসতেছে, আবার মুখটা থেকে হাতটা ছুটে যাচ্ছে, আবার মুখ দেখে চাপ দিচ্ছে, এরকম একটা ভয়ঙ্কর আওয়াজ শুই না। তখন ওরা তো 4-5 জন, এবং বলছে যে চা আছে কপালে চল বলে দৌড়াই গেছে যেখানে আওয়াজ বারান্দার ওইদিকে গেল, ওইখানে আওয়াজ বন্ধ হয়ে গেছে। আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মুসলি তার পিছনে দাদুর ঘরের দিকে আবার একটা আওয়াজ আছে, সেখানে আবার তারা গেছে, গিয়ে তারপরে কিছু না আওয়াজ তারপর বন্ধ হয়ে গেল। এবং তারপরে সারা রাত তারা জায়গা তারা সারা রাতে গিয়েছিল। আমি মানুষজনের সাথে কথা বললে আমার অনেকে অনেক গল্প বলে, অনেক চাপা বলে, ইমপ্রেস করার জন্য ভূতের গল্প এইসব বলে। বাট আমাকে ছেলেটা যখন আমার বলছে, আই সিরিয়াসলি বিলিভ হিম। আমার মনে হচ্ছে যে আসলেও ব্যাপারটা আছে। ও আমার বাসাটাও দেখাইছে, এটা হচ্ছে বাসা, আসবেন আসে একটু ঘুরে যান, চা খাই যান। আমরা তখন গিয়ে থেকে ফিরতেছি, বান্দরবন থেকে ট্রেনে ফিরতেছি, ওকে বাসার সামনে নামাই দিব। আমি সাথে সাথে আমার মনে হচ্ছে যে না এই বাসা এখন ঢোকা যাবে না। আমি বলছি যে না আমি এখন আসবো না, আমি পরে আসবো, আইসা রাতে থাকবো। বলে যে হ্যাঁ আমারও তো এখন কিছু প্রবলেম চলতেছে, আপনি রাতে থাকতে গেলে একটু আগে থেকে আমাকে জানেন, আমি সব ব্যবস্থা করে রাখবো, তারপর আমরা থাকবো। সো আমার প্ল্যান হচ্ছে যে হোপফুলি সামনে আমি যাবো, গিয়ে আমি একবার একা রাতে থেকে এসে দেখা, তারপরে আমি ভোট স্টিম নিয়ে যাবো। আমি প্রথমভাবে যেতে যাচ্ছি না, বিকজ যত যাই হোক এখানে একটা ডাকাত মানে ইনস্ট্যান্টলি মারা গেছে, যে ফেইন্ট হয়ে গেছিলাম, হসপিটাল নিয়ে গেছি, তারপরে এরকম না, একদম অনেক সিরিয়াস একটা কাহিনী। আর বাসাটা দেখেই আমার কাছে মনে হচ্ছে যে না এটাতে এখন ঢোকা উচিত হবে না। আর
কারণ আমি এই মুহূর্তে এত অসুস্থ যে আমার শরীরে সবকিছু লোড নেওয়া অনেক কষ্ট করে। মানে আমার এখন অবস্থা যেটা আমি বলছিলাম যে আমার স্টমাকের 85% কেটে ফেলে দিচ্ছে, আমার এখন স্টমাকের 15% আছে। জাস্ট একটা মানে আমাদের যে খাদ্য নালী যেটা যেখান থেকে খাবারটা যেখানে থাকে নালীটা যে নালীটা আছে খাবারের ওই পকেটটা নাই আর কি, ওইটা ছোট একটা জিনিস হয়ে গেছে। সো আমি এখন কিছু খাইতে পারি না, আই হ্যাভ টু হ্যাভ লিকুইডস স্যুপ এই টাইপের ব্যবসা করে। সো অলরেডি আমি উইক, আমাকে ডক্টর ওষুধ দিচ্ছে। সো আমি স্ট্রেনাস কাজ বেশিক্ষণ করতে পারি। সো যে কারণে ডিসিশন নিয়েছি যে আমরা এই বাসাটাতে যাবো, আমি একটু সুস্থ হয়ে নিই, তারপর যাবো আইসা, তারপরে ডিসিশন নেবো যে ভৌত স্টেট টিমে যাওয়া উচিত হবে কি হবে না। আমি চাই না যে ওখানে গিয়ে আমরা ফাইজলামি করলাম বা স্কেপটিক্যাল একটা কিছু করলাম অথবা ক্যামেরা সেট করলাম, সিরিয়াস কোনো প্রবলেম হলো না। আমাদের ভৌত কিছু কাজ বাকি সেগুলো আমাদের শেষ করতে হবে। সো এরা বেসিক্যালি চায় না আমি যাই। আমি ডিরেক্টলি সাকিব বলছি, সাকিব আমি চাই না তুমি যাও। এইটা মানে আমার মনে করছে যে এইসব জায়গায় ফাইজলামি করার ঠিক হবে না। হ্যাঁ সরকার হ্যাঁ বুদ্ধি এদিকে দেখ এই আর কম গান এখন এগুলো যদি করলাম এবং দিল একেবারে গানায় পাঠাই দিল আমাদের, ওইটা হ্যাঁ মানে এটা ফাইজলামি করলাম, করার পর দেখলাম যে একেবারে যা হওয়ার হয়েছে। মানে আপনি এটা খুবই সিরিয়াসলি নিয়েছেন এবং আমি সিরিয়াসলি নিয়েছি। আমি মনে হচ্ছে যখন কিছু একটা মানে ঘটবে, কিছু একটা ঘটবে বা ঘটছে, আমার এটা মনে হয়েছে, ডেফিনেটলি এটা মনে হচ্ছে। সো এই সাকিব বলবো ঘুমাইতে পারে না, এই যে মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি এখন জিনিসটা গুড অর ইভিল, খারাপ অথবা ভালো এরকম জিনিস আমরা চিন্তা করি, কিন্তু ওই ভয় জিনিসটা আর কাজ করে না। তো আমার অনেক ফ্রেন্ডই আছে বলে যে ভূত এখন শুনলে রাত্রেবেলা লাইট জ্বালে, সাকিব যেটা বলছে লাইট জ্বালে ঘুমেছে। আমার সাথে ওই দিন আমার ফ্রেন্ড পুলিশের সাথে দেখা হয়েছে, আমার বলছে যে ভূত এখন শুনুন, আমি একবার শুনছি বাট লাইটে জ্বালায় তারপরে শুনি না। আমি বললাম যে এরকম করলে হবে না, তোমরা লাইট জ্বালাই শুবা, ইলেকট্রিসিটি বিল একটু বেশি আসতো কিন্তু ভূত পপুলারিটি বাড়বে। লাইটটা জ্বালায় ঘুমাও, অসুবিধা কি, না লাইট জ্বালায় ঘুমাইলা সপ্তাহে তো একদিনই লাইট জ্বালালে, এত কি তুমি করার তো কোনো মানে নেই, তাই না? আর এলইডি লাইটের নাকি ইয়ে কম, মানে ইলেকট্রিসিটি কম। বলবো যে এগুলো করতে আমাকে একটা ব্রেক নিয়ে আসবো। আমরা একটা ব্রেক নিলে খুব ভালো হয়, আমাদের কাছে স্টোরি টরি নেই, বাট অনেক ভালো ওই কাহিনীটা যে আপনি কথা বলছিলেন যেটা বাসার কাহিনীটা এখন আমরা একদম বলে শেষ করে দেয়, বলে শেষ করে দেয়। মানে যে অবস্থায় আছি আমরা একটু বলি, হ্যাঁ কি ব্রেক নিয়ে বলবো না? না একদম বলে শেষ করে শেষ করে দিই, তারপরে হয়তো একটু আগে গিয়ে চলে যাবো। আমি আসলে ঠিক আছে আমার টায়ার্ড লাগতেছে, ঠিক আছে নো প্রবলেম, আমরা তাহলে শুনি ঘটনাটা শুনি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে গত কয়েকদিনে। বেসিক্যালি ইট অল হ্যাপেন্ড বিকজ তুমি ওই দিন আমাকে এসএমএস করছো লিফট ঠিক আছে আপনারা চলে আসেন। আমি যে সময় হয়েছে যে সময় লিফট ঠিক আছে যাবেন নাকি বলতে, বললো চলো, কিন্তু আমাদের তো কোনো স্টোরি নেই। মানে আমরা গত 6-7 মাসে কোথাও যাই নাই, কিছু করি নাই, মোরলেস মানে যেগুলো শেয়ার করার মতো ওগুলো শেয়ার করে ফেলছি, আর যেগুলো শেয়ার করতেছি না ওগুলো টিভিতে যাবে। তারপর আমরা সময় হলো তোমরা কাজ করো, তুমি জীবনের ফুটেজ নিয়ে বসো, ফুটেজ দেখো, যদি মানে অনেকদিন ধরে অনেক কিছু করছি তো মনেও থাকে না আসলে, দেখো যদি ইন্টারেস্টিং কিছুটা বাইর হয়, অত ইন্টারেস্টিং না হইলেও মানে ছোটখাটো যদি কিছু থাকে এটা শেয়ার। সো মজা পাওয়া গেছে, আমি আর জীবন বসছি, সো ফুটেজ দেখতেছি। সো যেসব আমাদের মনে আছে যেগুলো কাজ করতেছে ওগুলো আমরা বাদ দিতেছি, এছাড়া আমার অনেক টেপ আছে, ওগুলো টেপ দেখতেছি। হঠাৎ করে একটা টেপ দেখলাম, ওটার ট্যাগ আমরা প্রত্যেকটা টেপের উপরে একটা ট্যাগ দিই, যে এই ইনভেস্টিগেশন নাম বা ওটা কোড নেম দিয়ে আর্কাইভ করে দিচ্ছি। ওটার মধ্যে লেখা লস্ট। লস্ট লেখা, তা বললাম যে লস্টের টেপ তো লস্ট তো আমরা এডিট করে ফেলছি, মানে আমরা আরেকটা ইনভেস্টিগেশন আছে যে আমরা হারাই গেছিলাম, ওটার কোড নেমও লস্ট। তো ওটা আবার টেপে আবার লস্ট লেখা না, ওটা আমরা নিজেরা বলি লস্ট, টেপে কি লেখা ভুলে গেছি। সো বলছি লস্টের লস্ট লেখা কেন, লস্টের তো টেপে তো আমরা লস্ট লিখি না, এটা লস্ট লেখা কেন? যেমন না এটা ওইটারই হবে, ওই ইনভেস্টিগেশনই হবে, ওটা আমরা এটার মধ্যে হয়তো লস্ট লিখছি। লস্ট ওখানে আমার ক্লিয়ারলি মনে হচ্ছে আমরা লস্ট লিখি না, আমরা জঙ্গল নাকি অন দ্য ওয়ে টু খুলনা কি জানি লিখছি, ওর মনে নেই। লস্ট লেখা ছিল, লস্ট লেখা কেন? জীবন আমাদের পাত্তা দিচ্ছিল না, আমরা এটা ছাড়তে দেখি, জীবন ছাড়ছে অ্যান্ড ছাড়ার পর আমরা যেটা দেখছি, আমি আরো প্রথমে খুব ডচ খেয়েছি, বিকজ মানে আমরা দেখি আমরা একটা বাসার মধ্যে আছি,
আমি সুমন ভাই জীবন টিপিক্যাল ভৌতিক স্টাইলে ক্যামেরা সেট করা, আমরা বলতেছি যে এখন মাঝে রাত 2টা ওয়েট করতেছি, এবার খুব বোরিং কথাবার্তা হচ্ছে, এমন কিছু হচ্ছে না, তো আমরা ফরওয়ার্ড করছি। তারপর আমি টিপটা বন্ধ করলাম, জীবন টিপটা বন্ধ করলো যে দোস্ত আমার তো এটা মনে পড়তেছে না। আমি বললাম যে আমারও মনে পড়তেছে না। তারপর আমরা দুজন এটা অনেকক্ষণ চিন্তা করলাম, তারপর আমরা আরো 2টা টিপ পেয়েছি, যে হচ্ছে লস 2, লস 3, ওটাও আমরা দেখছি আমি জীবন। এবং প্রত্যেকটাই হচ্ছে ওই বাসার একটা ঘর, তোমার একটা ঘর, আবার একটা বাসার বাইরেও কিছু ফুটেজ আছে, কিন্তু কি নিয়ে মানে ইনভেস্টিগেশনটা কি নিয়ে ওখানে ওই কোনো ইয়ে নেই, ফুটেজ নেই। মানে যেটা হয় যে আমরা যখন একটা জায়গায় ইনভেস্টিগেট করতে যাই, যেমন ভৌতিক সিরিজের একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটের প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকে, আমরা কেসটা ইন্ট্রোডিউস করি, তারপর একটা কনক্লুশন থাকে, এগুলো থাকে। এগুলো কিন্তু সব পরে হয়। যেমন ভৌতিক যখন এপিসোডটা অন এয়ার যাবে, সবাই প্রথমে কিন্তু দেখবে যে সুমন ভাই এসে একটা কেস ইন্ট্রোডিউস করছে, যে আজকে হচ্ছে আমরা এই জায়গাটা ইনভেস্ট করতে যাবো। রিয়েলিস্টিক্যালি ওটা সবচেয়ে লাস্টে শুট হয়। আচ্ছা, যেটা হয় যে আমরা আসলে প্রথমে যাই, গিয়ে দেখি ওখানে কিছু আছে নাকি, যদি কিছু পাই দেন উই কাম ব্যাক এন্ড উই শুট দ্য ইন্ট্রোডাকশন। So, এখানে we had the investigation, so we didn't have the introduction. মজা কথা হচ্ছে neither Jibran nor I could remember anything about the investigation. আচ্ছা, then we called in সুমন ভাই। সুমন ভাই প্রথমে আমি টিপ দেখেছি যে এটা মনে আছে সুমন ভাই লস্ট, তো সুমন ভাই হ্যাঁ এটা তো জঙ্গলেরটা। আমি না সুমন এটা জঙ্গলেরটা, হ্যাঁ জঙ্গলেরটা লস্ট। সুমন বলছে হ্যাঁ সুমন ওটা মানে আমরা কোড নেম নিজেদের মধ্যে ইউজ করি লস্ট, বাট ওটা আসলে ক্যাসেটে লস্ট লেখা না, এটা ক্যাসেট অন্য কিছু লেখা। বলো কি হ্যাঁ খুলনা ইনভেস্টিগেশন বিহাইন্ড দ্য সিনস ছিল, তো ছাড়ছি। সুমন ভাই সাথে দেখলো, সুমন ভাই ফার্স্ট সিটিং এ couldn't figure out anything. আচ্ছা, so we had 3 tapes and we had this investigation, এবং কিছু হচ্ছে না, nothing is happening. So তিনজনই দেখলাম, সুমন ভাইও কনফিউজ, সুমন ভাই হঠাৎ কি জানি ওনার মনে হয় না এটা না। So right now this is my story, this is the mystery, we have 3 tapes যেটার মধ্যে কিছু ফুটেজ আছে, আপনারা কোনোভাবেই মনে করতে পারছেন না, মনে পড়তেছে না যে এটা কি, এবং I can't even remember। সুমন ভাই একদম মনে নাই কার থ্রু দিয়ে কেসটা আসছে, and I have a feeling এটা সুমন ভাই থ্রু দিয়ে আসেনি। আচ্ছা, আমি জানি না এটা কেন মনে হচ্ছে, মানে I have a feeling এটা আমার থ্রু দিয়ে আসছে, যে আমাকে কেউ পসিবলি ফেসবুক থ্রু দিয়ে কন্ট্যাক্ট করছিল, কিন্তু I don't remember who it was, I don't have the guy's number, but থাকলেও আমার মনে নেই। So I don't know what is going on, none of us know what is going on। So তুমি ওর সাথে কথা বললে তো কারণ হ্যাঁ মাইকে কথা বলতে হবে, বাট আমরা তিনজনই টেপের মধ্যে আছি, কথা বলছি, আমরা ডিসিশন দিচ্ছি কি করবো, ক্যামেরা সেট আপ করছি, সবকিছু আছে ফুটেজের মধ্যে। আমরা 2টা ক্যামেরা সেট আপ করে যে একটা থেকে সব আছে। So right now we're trying to solve this problem আর কি, মানে আমরা যেমন আমাদের কাপড় চোপড় দেখতেছি, মানে দেখার চেষ্টা করছি কোনো ডেট আছে নাকি, মানে কোথাও আছে না ক্যামেরার সাথে ডেটটা যেটা আছে ওটা প্রবাবলি কারেক্ট ডেট না। আচ্ছা, সো উই আর ট্রাইং টু সি যে কারো ঘড়ি দেখা যায় নাকি, মানে অন্য কোনো জায়গায় কি ক্যামেরার ডেটটা আমি 100% শিওর, ওটাকে যে ডেট দেখাচ্ছে ঠিক করি না, ওই সময় ইনফেকশন থাকা ছিল না, ওই ডেটটা হতে পারে। সো দিস ইজ দ্য মিস্ট্রি রাইট নাও, আমরা বাসায় বসে সলভ করার চেষ্টা করছি। আচ্ছা, যদি সলভ করি বিষয় কিছু, এবং এটা মানে সবগুলো বাকি সবগুলো চিনতে পারছেন, শুধু একটা। হ্যাঁ, দিস ইজ ওয়ান ইনভেস্টিগেশন যেটা আমাদের কোনো ডকুমেন্টস হাতে নাই। আই ডোন্ট নো ওয়াই, উই ডোন্ট নো এটা কোথায়, উই ডোন্ট নো ওয়াই উই ওয়েন্ট দেয়ার, কারণ এটা উই ডিডন্ট শুট দ্য ইন্ট্রোডাকশন। কিন্তু এটা খুবই মিস্টিরিয়াস যে আমাদের কারো মাথা আসতেছে না। আই ডোন্ট নো ওয়াই দ্যাট ইজ। এটা শুনতে খুবই অতিরঞ্জিত, শুনতে খুবই চাওয়াবাজি, শুনতে খুবই ফারফেক্সড, বাট আই ক্যান্ট ফিগার ইট আউট। আমার যেটা মনে হয়, যেমন তিনজনেরই ভুলে যাওয়ার কথা নাই হবে, বাট আমরা ভুলে গেলে আবার তো পরে মনে আসার কথা কিছু একটা। এরকম হইতেই পারে যে কেউ আগে আমাদের ডাকে নিয়ে গেছিল, আমাদের সাথে একটা ফাউল প্লে করছে, যে চাটা কিছু একটা খাওয়াই দিছিল যেটার মধ্যে খুব কোন কিছু একটা এসব কেমিক্যাল আছে যেটা আমি জানি না অ্যাকচুয়ালি, বাট
আমার সার্জারিটা ব্রেন টিউমারটা তারপরে মনে পড়তে পারে। তো আমরা আজকে শেষ করছি। আমরা আবারও সুমন ভাই আমরা সবাই একটু যদি বিদায় নিয়ে নিতেন তাহলে আমি শেষ করতে পারি। হ্যাঁ, এখন এই মুহূর্তে সিনিয়র হচ্ছে আমি 18 তারিখ ব্যাংককে যাচ্ছি। ওখানে গিয়ে আমার ব্যাংককের পরে সিঙ্গাপুর যেতে হবে, 2 জায়গাতেই। তো সামনে ডেফিনেটলি এর মধ্যে আসতেছি না। আর তারপরে যদি এরকম হয় যে ব্রেন টিউমারটা অনেক ছোট থাকে তাহলে আমার আরো ওয়েট করতে হবে। আর যদি মনে হয় বড় হয়ে যায় তাহলে ইমিডিয়েট সার্জারি করতে হবে। আমরা চাচ্ছি আমাদের কনভেনিয়েন্স অনুযায়ী ব্রেন টিউমারটা বড় হোক, মানে 2 মাস পরে, তাহলে আমাদের 32টা কাজ আমরা শেষ করে দিয়ে তারপরে আমার সার্জারিটা করবো। এই হচ্ছে ব্যাপার। সো এনিওয়েজ, হোপফুলি সবাই ভালো থাকবে এবং সবাইকে বলবো যে আমাদের জন্য একটু দোয়া করবেন, বিকজ শরীরটা ভালো যাচ্ছে না আজকে লাস্ট কয়েকদিন ধরে। জীবন ভাই, let's just all pray for Shuman bhai. Hope he gets better soon, inshallah. And shout out our Qatula nephew and nieces at Shopsmai Bola. Zair, Zara, Zayan, Zayan, Mayan, Rafiq. Shout out. I'm Jane Ramaniki. So I just want to shout out. হ্যাঁ, বদ্দা যদি শুনে থাকে আমাদের এই হতে পারেন আজকে, তাহলে আবার বলবো যে ওই যে শ্যাম্পুটের মধ্যে লাভ নাই, চুল আর গজাবে না, চুলটা পড়বে। মানে বদ্ধ হচ্ছে গিয়ে, মানে বুঝতেছে যে শুনতেছে, সে বুঝতেছে আমি কার কথা বলতেছি। এনিওয়েজ, তোমার আচ্ছা, এই মাত্র আলিফ ফাইসাল বলছে যে আমরা শুনতেছি। আচ্ছা, তোমার জায়গা থাকলে তোমাদের বাসায় আসতেছি আমরা, বা কিছু করতেছি, লাফালাফি হইতে হবে কি এখন একদম। আর হ্যাঁ, সাকিব কিছু বলার আগে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি চাই সাকিব এখন কিছু বলুক। না, এই জীবন যেটা বললো যে উই লেটস অল প্রে, সবাই দোয়া করি যে সুমন ভাইয়ের ঝামেলা শেষ হয়ে যায়, বিকজ হোপফুলি both is will come and it's going to be great. আর ওটার পরে আমাদের কিছু প্ল্যানস আছে যেগুলো are going to be awesome. আর সবগুলা ডিপেন্ডিং অন সুমন ভাই গেটিং বেটার। আমরা আশা করছি যে খুব দ্রুত সুমন ভাই সুস্থ হয়ে উঠবেন এবং আমরা জানি যে মানে অনেকেই এটার জন্য মানে অলরেডি SMS এর মধ্যে লিখছেন। তো যাই হোক, আমরা আজকের মতো এখানেই শেষ করব। আবার আগামী সপ্তাহে আবার ফিরে আসবো। যাওয়ার আগে আরেকবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি bhutfm@radiofurti.fm। আর আমি আরেকবার এটা স্পেলিংটা বলে দিই, BHWTFM@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। আগামী শুক্রবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকে চলে যাচ্ছি, বাট ফুর্তির প্লেলিস্ট জুড়ে রয়েছে আপনার সব পছন্দের গানগুলি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি।